রাজীব চাকরির প্রথম বেতন পেয়েছে। খুশিতে টাকা নিয়ে সোজা চলে গেল মার্কেটে। ছোট ভাইটার জন্য ও শার্ট প্যান্ট কিনে নিল, আম্মুর জন্য একটা শাড়ি কিনলো। ও মার্কেট থেকে বের হয়ে বাজারের দিকে চলে গেল। ছোট ভাইটা অনেকদিন ধরে মাংস দিয়ে ভাত খেতে চাইছে। রাজীব তাকে কথা দিয়েছিল বেতন পেলে তার জন্য মাংস কিনে আনবে। তাই বাজারে গিয়ে মাংস কিনতে গিয়ে মহা বিপদ। মাংস মাছ হাত দেওয়া যায় না, এত দাম। মানুষ চলবে কিভাবে? জিনিসপত্র এত দাম থাকলে মানুষকে না খেয়ে মরতে হবে। এত কিছু না ভেবে ভাইয়ের জন্য 1 কেজি মাংস আর বড় সাইজের একটা মাছ কিনে বাজার করে একটা রিকশায় উঠে রওনা দিল বাড়ির দিকে। বাসার সামনে নেমে রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে রাজীবের ছোট ভাই ইয়াসিন দৌড়ে এসেছে রাজীবকে জড়িয়ে ধরে ব্যাগ ভেতরে চেক করতে করতে বলল, ভাইয়া ভাইয়া, এত বাজার! ওয়াও, মাংস নিয়ে এসেছো আমার জন্য ভাইয়া। আই লাভ ইউ। আই লাভ ইউ টু কলিজা আমার। ভাই আম্মু কোথায়? আম্মু রুমে আছে, নামাজ পড়ছে। তুমি আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। না ভাই আমার, তুই এই শপিং ব্যাগটা নিয়ে যা। দেখ তোর শার্ট প্যান্ট পছন্দ হয় নাকি। কি, তুমি আমার জন্য শার্ট প্যান্ট আনছো? ভাইয়া আমার, যা তুই পরে এসেছে আমাকে দেখা। আচ্ছা, আগে তোমার ঘাম মুছে দেই, তারপর যাই। রাজীব মিষ্টি করে হাসি দিয়ে বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে ঘরের সামনের বারান্দায় গিয়ে বেঞ্চের উপর বসলো। ইয়াসিন রাজীবের কাছে এসে তোয়ালে দিয়ে ঘাম মুছে দিতে লাগলো। মুছে দিয়ে রাজীবের গালে চুমু দিয়ে চলে গেল। রাজীব মিষ্টি করে হাসি দিল। রাজীব কিছুক্ষণ বসে থাকার পর রাজীবের আম্মু নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখে রাজীব বসে আছে বেঞ্চের উপর গা এলিয়ে। রাজীবের আম্মু রাজীবকে উদ্দেশ্য করে বলল, বাপজান এসে গেছো? এত তাড়াতাড়ি আজ ছুটি হয়ে গেল? আম্মু এই শপিং ব্যাগের ভিতরে তোমার জন্য একটা শাড়ি কিনছি, দেখো তো পছন্দ হয় নাকি। আর এই নাও, এই টাকা বেঁচেছে। রাজীব বসা থেকে উঠে ওর আম্মুর কাছে গিয়ে টাকা আর শপিং ব্যাগটা হাতে দিয়ে কথাগুলো বলল। রাজীবের মায়ের চোখ পানিতে টলমল করছে, টপ টপ করে পানি করে পড়ল। রাজীব নিজের মায়ের চোখে পানি দেখে চমকে গেল। রাজীব বলল, আম্মু কি হয়েছে? তুমি কান্না কেন করছো? আমি কি কোনো ভুল করে ফেলছি? আম্মু বলো না, কান্না কেন করছো? আমাকে প্লিজ ক্ষমা করে দাও। যদি আমি ভুল করে থাকি, দরকার হলে আমাকে মারো, তাও প্লিজ কান্না করবে না। আম্মু কান্না করেও না, আমার যে তোমার কান্না সহ্য হয় না। তোমার কান্না দেখলে আমার যে খুব কান্না পায়। রাজীব আর কিছু বলার আগেই রাজীবের আম্মু জড়িয়ে ধরে রাজীবের কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে হাসি মুখে বলল, ধুর বোকা ছেলে, তুই কি করবি? আমার সোনা ছেলেটা কখনো ভুল করতে পারে না, জানিস? আজ তোর আব্বু থাকলে কত খুশি হতেন। আজ তার ছোট ছেলে কত বড় হয়ে গেছে, এখনো চোখে চোখে ভাসে এইটুকু ছেলে তার আব্বুর সাথে ফুটবল খেলছে, আমাকে মা মা বলে ডাকছে। আর সেই ছেলেটা কত বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে আজ প্রথম বেতন পেয়েছে। এর থেকে খুশির আর কি হতে পারে? আমি সত্যি গর্বিত রে বাপ, তোর মতো একটা ছেলে পেয়েছি। রাজীব ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও রাজীবের আব্বু ছিলেন, তিনি একজন বেসরকারি চাকরি করতেন। রাজীব ছোটবেলা থেকে ওর আব্বু আম্মুর পিছু নেওয়া ছিল ওর অভ্যাস। রাজীবের আম্মু সব সময় বলতো, আমার ছেলে অনেক বড় হবে, একদিন আমিও গর্ব করে বলবো আমার ছেলে চাকরি করে, মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু সেই কপাল আর হয়ে ওঠে নাই। রাজীবের আব্বু গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। রাজীব আর পড়াশোনা প্রায় শেষ হয়ে যেত। আজ রাজীবের মায়ের জন্য রাজীব পড়াশোনা করে, একটা বড় কোম্পানিতে চাকরিও পেয়েছে। ও হ্যাঁ, রাজীবের পরিচয় দেওয়া তো হলোই না। রাজীবের পুরো নাম রাজীব সরকার, বাবার নাম সাইফুল সরকার, মায়ের নাম সালমা সরকার। রাজীবের কলিজার টুকরো একটা ছোট ভাই আছে, নাম ইয়াসিন সরকার, ক্লাস 8-এ পড়ে। গল্পে আসা যাক। উফ আম্মু, দেখো তো শপিং ব্যাগটা খুলে দেখো পছন্দ হয় কিনা। দেখি দেখি, আমার ছেলেটা আমার জন্য শাড়ি কিনছে, আর আমি দেখবো না সেটা কি হয়? রাজীবের আম্মু শাড়িটা বের করে হাসি মুখে গায়ের উপরে শাড়িটা ধরে বলল, কেমন লাগছে আমাকে? আমার আম্মু এমনিতে মাশাআল্লাহ,
আম্মু তুমি যা পরো তাতে সুন্দর লাগে। পেছন থেকে রাজীবের ভাই ইয়াসিন বলে উঠল। ভাইয়া আমার দিকে তাকাও, আমাকে কেমন লাগছে? রাজীব আর ওর আম্মু ইয়াসিনের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর লাগছে আমার আব্বুটাকে। আচ্ছা রাজীব, আব্বু তুমি কি কিনছো, দেখালে না তো? আমি কিনি নাই আম্মু, আমার এমনিতে অনেক আছে। হুদাই আমার জন্য কিনে টাকা নষ্ট করা কেমন না, তাই কিনি নাই। বাট হ্যাঁ আম্মু, আমার ভাইটাকে একদম হিরোদের মতো লাগছে। রাজীব হাসি মুখে ইয়াসিনের দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাজীবের আম্মু রাজীবের দিকে তাকিয়ে আছে। রাজীব খেয়াল করলো কেউ কোনো কথা বলছে না। রাজীব ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু কি হলো, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমি এই শার্ট প্যান্ট পরবো না আম্মু, আমি বলে দিলাম। হ্যাঁ, আমিও শাড়ি পরবো না, আমাদের অনেক আছে, তাই আমাদের ওইটা নেওয়ার কোনো মানেই হয় না। রাজীব তুই এইগুলো ফিরিয়ে দিয়ে আয়। ভ্রুকুচকে বলল, কি আম্মু এসব কি যাতা বলো? আর ইয়াসিন আর তোমার শাড়িটা ছেড়ে গেছি আমি দেখছি, আর তুমি বলো অনেক আছে। তোর যে একটা ভালো জামা নাই, সেইটার দিকে একবার দেখোস নাই? আমাদের দিকে তাকাস, নিজের দিকে তাকাস না। অনেক বড় হয়ে গেছিস নাকি? ওহ বুঝছি, পরের মাসে কিনবো, এখন হ্যাপি। আর ওই তুই অনেক বড় হয়ে গেছিস নাকি? একটা দিব, আম্মু রান্নাঘরে মাছ আর মাংস আছে, যাও তো বিড়াল খেয়ে নিবে। রাজীবের আম্মু কিছু বলল না। ইয়াসিন ঘরে গিয়ে শার্ট প্যান্ট খুলে পুরনোটা পরে নিল। রাজীব নিজের রুমে গিয়ে দেখে ইয়াসিন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থেকে বাইরের দৃশ্য দেখছে। রাজীব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রে ভাই, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে কি দেখিস? আর বলো না ভাইয়া, তোমার ভাবিটা না মোটেও ভালো না। কি বললি? আমার ভাবি মানে? ইয়াসিন ওর ভাইয়ের দিকে তাকিয়ে চিবায় কামড় দিয়ে বলল, না না ভাইয়া, ভাবি না, বলছি আমি ভাবি কিভাবে এই আকাশটা এত সুন্দর হয়। রাজীব ইয়াসিনের কান ধরে বলল, দুষ্টু ছেলে, মিথ্যাও ঠিক মতো বলতে পারিস না, আবার মিথ্যা বলিস। তা আমার ভাবিটা কে রে? আসো কানে কানে বলি। আর হ্যাঁ, আম্মু যেন না জানে, জানলে আমায় মারবে। ওকে ওকে বলবো না, এখন বল। ওই রহিমা আন্টির মেয়ে রূপা আছে না, ও আমার গার্লফ্রেন্ড। পাজি ছেলে, কি বলিস এইগুলা? ওই তো তোর অনেক বড়। উফ ভাইয়া, ভালোবাসায় কখনো বয়স দেখে না, ভালোবাসা মানে। আর কিছু বলতে যাবে তখন রাজীব বলল, বদমাইশ একটা দিব, ভালোবাসা মানে বোঝাস আমাকে? না মানে তোমার বয়স 23 হয়ে গেছে, এখনো তুমি একটা প্রেম করো নাই। লজ্জা ভাইয়া, লজ্জা। ভাবা যায় তুমি আমার ভাই হয়ে? সি সি। দাঁড়া আম্মুকে ডাক দেই, দাঁড়া তুই। না না ভাইয়া, প্লিজ এমন করো না, আমি তোমাকে বিশ্বাস করে বললাম। আর তুমি কি না আম্মুকে বলে দিবে? তুমি না সৎ মানুষ, মিথ্যা বলো না, তাহলে এখন আমাকে কথা দিয়ে আম্মুকে বলে দিচ্ছ কেন? দূর, তোমার সাথে কথাই নাই, বাই। ইয়াসিন মন খারাপ করে চলে গেল। রাজীব খাটে বসে হাসতে লাগলো। রাজীব জামা কাপড় খুলে ট্রাউজার আর টি শার্ট পরে নিল। রাজীব ঘুমিয়ে পড়ল। রাজীবকে ডাক দিল ইয়াসিন। ভাই আর কত ঘুমাবে? ওঠো বলছি। এত ঘুম পারলে রাতে কি করবে? চুরি করতে যাবে নাকি? রাজীব ঘুম ঘুম চোখে উঠে বসলো। বলল, পিচ্ছি, তোকে না একটা দিব। কি দিবে? একটা ভাবি দিবে নাকি? একটা থাপ্পড় দিব, দুষ্ট ছেলে একটা। হয়েছে, পরে দিও। এখন আগে ফ্রেশ হয়ে আসো। আম্মু মাংস রান্না করেছে, পোলাও আর অনেক কিছু রান্না করেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। কথাটা বলেই ইয়াসিন চলে গেল। রাজীব ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসলো। রাজীবের আম্মু প্লেটে খাবার দিতে লাগলেন। আম্মু হয়েছে, আর দিও না তো, ভাইকে বেশি করে দাও, আর তুমি খাও। এইটুকু খেয়ে পেট ভরবে? আম্মু, আমার এখন খাইতে ইচ্ছা করছে না, পেটটা ভরা আছে। রাজীবের আম্মু আর কিছু বলল না। তিনজন খেতে বসলো। ইয়াসিন রাজীবের কানে কানে বলল, ভাইয়া, তোর ভাবিকে কয়েক পিস মাংস দেয়া যাবে? কথাটা শুনে রাজীব সাথে সাথে কাশি দিতে লাগলো। রাজীবের আম্মু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, কি বাপ, খাবার থেকে খেয়াল করে খা। রাজীব ডগ ডগ করে সব পানি খেয়ে নিল। রাজীব খেয়ে বলল, আম্মু রূপাদের বাসায় তরকারি দিয়ে এসেছো তো? ইয়াসিন অবাক হয়ে তাকিয়ে আছে রাজীবের দিকে। রাজীবের আম্মু বলল, আমি দিয়ে এসেছি তো। কখন আম্মু? রান্না করে রূপার কাছে দিয়ে দিয়েছি। আচ্ছা, ভালো কাজ করছো।
আমাকে বললে পারতে, আমি দিয়ে আসতাম। শুধু শুধু কষ্ট করলে। তুই তো রাজীবকে ডাকতে গিয়েছিলি আর রূপা তখন এসেছিল, তাই যাওয়ার দরকার প্রয়োজন ছিল না। এই খাতো তোরা। রাজীব খাবারটা শেষ করে রুমে গিয়ে শুয়ে থেকে উপন্যাসের বই পড়তে লাগলো। ইয়াসিন রুমে এসেছে, রাজীবের বুকের উপর শুয়ে পড়ল। রাজীব বইটা রেখে বলল, ভাই খেলতে যাস নাই আজ? না ভাইয়া, ভালো লাগছে না। তোমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকলে ভালো লাগে। তুমি বই পড়ো, আমি শুয়ে থাকি। রাজীব মুচকি হেসে ইয়াসিনের মাথায় চুমু দিল। ইয়াসিন ওর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সন্ধ্যার সময় রাজীব ইয়াসিনকে ঘুম থেকে তুলল। ভাই ওঠ, অনেক ঘুমাইছিস, এখন ফ্রেশ হয়ে পড়তে বস। ইয়াসিন ঘুম ঘুম চোখে ফ্রেশ হয়ে চেয়ারে বসে পড়তে লাগলো। রাজীব ইয়াসিনকে পড়াতে লাগলো। পড়া শেষ করে দুজনে খেয়ে রাতে দুজন গল্প করতে করতে 11টায় ঘুমিয়ে পড়ল। ভোর সকালে আজানের ধ্বনি শব্দ পেয়ে রাজীবের ঘুম ভেঙে গেল। রাজীব ইয়াসিনকে তুলে বলল, ভাই ওঠেক, নামাজ পড়বি না নাকি? ভাইয়া পরে পড়বো, আর একটু ঘুমিয়ে নেই। না ভাই, পরে একদম নামাজ পড়বি না, তাই এখন ওঠেক বলছি। উফ ভাইয়া, আর একটু প্লিজ ঘুমাতে দাও না। রাজীব ইয়াসিনকে কোলে তুলে ওয়াশরুমে গিয়ে মুখে ভালো মতো পানি দিল। ইয়াসিন ঘুম ভেঙে গেল। দুজন অজু করে পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিল। মসজিদে গিয়ে নামাজ পড়ে চায়ের দোকানে বসে চা খেলো। ইয়াসিন চিপস খেতে খেতে বাসায় চলে আসলো। রাজীব পার্কের দিকে চলে গেল। পার্কে গিয়ে হাঁটতে লাগলো। আনমনে হাঁটছিল, তখন কার সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথে যার সাথে ধাক্কা খেয়েছে তার পানির বোতলটা পড়ে গেছে। রাজীব পানির বোতল তুলতে তুলতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। এই নিন আপনার বোতল। রাজীব বোতলটা সামনে থাকা ব্যক্তিকে দিতে যাবে, তখন দেখে মেয়েটা রাজীবের দিকে এক নাগারে তাকিয়ে আছে। রাজীব একটু বিরক্ত হলো, কারণ রাজীবের দিকে মেয়েটা একটু বেশি চেয়েছিল, যেইটা রাজীবের বিরক্ত লাগে। রাজীব দেখতে সুন্দর, যে কোনো মেয়ে দেখলে ফিদা হয়ে যায়। এই মেয়েটাও রাজীবকে দেখে ফিদা হয়ে গেছে। রাজীব বোতলটা হাতে ধরিয়ে দিয়ে হাঁটা দিল, আর মেয়েটা হাতে বোতল পেয়ে ধ্যান ভেঙে গেল। রাজীবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল মেয়েটা, ধন্যবাদ। হাই, আমি রাফিয়া। আপনার নাম জানতে পারি? মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল। রাজীব কোনো কথা না বলে চলে যেতে লাগলো। মেয়েটা রাগ হলো, রাগ দেখে বিড়বিড় করতে করতে চলে গেল। রাজীব মনে মনে বলল, চেনা নাই জানা নাই হাত বাড়িয়ে দেয়, মেয়ে না আর কিছু, যত সব। রাজীব বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে 7টায় বাসায় ফিরে এলো। বাসায় গিয়ে গোসল করে রেডি হয়ে গেল। ঘড়িতে দেখলো 7:50 বাজে। তাড়াতাড়ি করে অফিসের দিকে রওনা দিল। একটা সিএনজি নিয়ে আজ অফিসে 8টার আগে যেতে হবে, কারণ রাজীবদের অফিসে বসের মেয়ে আসবে, তাকে ওয়েলকাম জানাতে হবে। রাজীব যাইতে যাইতে 8:20 বেজে যায়। রাজীব সিএনজি ভাড়া দিয়ে দৌড়ে গিয়ে সবার সাথে দাঁড়ায়। দাঁড়িয়ে ফুলের তোড়াটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর অফিসের বসের মেয়ে আর বস চলে আসে। এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগে। রাজীবের সামনে আসতে রাজীব ফুলের তোড়াটা দিয়ে হাসি মুখে বলল, ওয়েলকাম ম্যাম, আপনাকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সুমাইয়া এক নাগারে রাজীবের দিকে তাকিয়ে আছে। হাত সে যে ধরে আছে, হাত ছাড়ছেই না। রাজীব ছাড়াতে চাইলেও ছাড়ছে না, শক্ত করে ধরে আছে। অফিসের বস কানে কানে বলল, সুমাইয়া, কি করছো? রাজীব সাহেবকে ধন্যবাদ দাও। এভাবে হাত ধরে আছো কেন? সবাই দেখছে কিন্তু। কি শুরু করছো? হাত ছাড়ো। সুমাইয়া অন্য ভাবনা জগৎ থেকে বের হয়ে হাত ছেড়ে মিষ্টি করে হেসে বলল, ও সরি, আর ধন্যবাদ রাজীব সাহেব। রাজীবের বিরক্ত লাগলেও কিছু করার নেই। রাজীব মিষ্টি করে হেসে বলল, ওয়েলকাম ম্যাম। সুমাইয়া আসো, তোমাকে কেবিন দেখিয়ে দিই। সাথী, তুমি আজ থেকে সুমাইয়া ম্যাডামের সাথেই থাকবে, ওকে? জি স্যার। সুমাইয়া এখন রাজীবের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এত পিচ্ছি সুদর্শন ছেলে কিভাবে এত সুদর্শন হতে পারে একটা ছেলে? ঠোঁট দেখে মনে হয় এখন কিস করে দেই। নিজেকে কন্ট্রোল কর সুমাইয়া। এটা কি ভাবছিস? এটা ঠিক না। তুই ওদের সিনিয়র ম্যাডাম হবি। এগুলো কি বলিস? সুমাইয়া, হচ্ছেটা কি? এভাবে ওদিকে তাকিয়ে কি ভাবিস? কই কিছু না তো। আব্বু চলো। সুমাইয়া আর অফিসের বস চলে গেল। রাজীবের বন্ধু রাকিব বলল, কি দোস্ত, ম্যাম তো তোমার প্রেমে পড়ে গেছে মনে হয়।
ম্যাম কি দোষ বলো? আমি মেয়ে হলে তোমাকে কবে কিডন্যাপ করে বিয়ে করে নিতাম। কি? রাজীব রাগী লুক নিয়ে তাকালো। রাকিব ভয়ে ভয়ে চলে গেল। রাজীব নিজের ক্যাবিনে চলে গেল, গিয়ে কাজ করতে লাগলো। সুমাইয়া নিজের ক্যাবিনে গিয়ে তার আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু, ওই রাজীব নামের ছেলেটা কি পদে আছে? কম্পিউটারের সব দায়িত্ব রাজীব সাহেবের উপরে। ছেলেটার বয়স কম হলেও কী হবে, অনেক ভালো মেধাবী, যেমন দেখতে তেমন মেধাবী, তেমন সৎ। 1 মাস হলো জয়েন হয়েছে। যতটুকু দেখছি ছেলেটা অনেক ভালো, শান্ত, কারোর সাথে তেমন কথা বলে না, লাজুক টাইপের। মেয়েদের সাথেও তো কখনো তেমন কথা বলা দেখি নাই। কিন্তু তুই রাজীব সাহেবের দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? কই? আচ্ছা বাদ দে, তুই তাহলে থাক, আমি যাচ্ছি। সাথী তোকে সব বুঝিয়ে দিবে। সাথী, ভিতরে আসো। এতক্ষণ সাথী দরজার কাছে দাঁড়িয়েছিল। সুমাইয়ার আব্বুর ডাক শুনে ভেতরে আসলো। সুমাইয়ার আব্বু চলে গেল। সুমাইয়াকে সাথী সব কাজ বুঝিয়ে দিল। সুমাইয়া চেয়ারে বসে কাজ দিকে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সুমাইয়ার রাজীবের মুখের হাসিটা চোখের সামনে ভাসতে লাগলো। সাথী সুমাইয়ার দিকে তাকিয়ে কিছুটা বুঝতে পারলো। মিঠিমিঠি করে হেসে হেসে মনে মনে বলল, ম্যাডাম, রাজীব সাহেবকে দেখে এই অবস্থা। সে 1 মাস থেকে পটানোর কত চেষ্টা করলাম, হলো না। আর এই ম্যাডাম এসেছে আবার, যত সব, একটা গেলে আরেকটা আসে। আমার চান্সটাকে নিয়ে কি না কি ভাবছি নিশ্চয়ই। রাজীব কাজ করে কিছু ফাইল পূর্ণ করে। রাকিবকে বলল, রাকিব, তুমি আমাকে একটু হেল্প করবে প্লিজ? তুই যদি ম্যাডামের কাছে এই ফাইলগুলো দিয়ে আসতে। ভাই তুমি যাও, আমার অনেক কাজ, দেখেছো তো। যাইতে ভয় লাগছে। ম্যাডাম কেমন করে, আমার হাত ধরেছিল। দূর যাও তো, কিছু হবে না। রাজীব উঠে আল্লাহর নাম নিয়ে চলে গেল। সুমাইয়ার ক্যাবিনের সামনে গিয়ে নক করলো। সাথী দরজা খুলে দেখে রাজীব এসেছে। সাথী বলল, ম্যাডাম, রাজীব সাহেব এসেছে। ম্যাডাম, আপনি ম্যাডামকে দিয়েন। ভেতর থেকে সুমাইয়া বলে উঠল, ভেতরে পাঠিয়ে দাও। রাজীব শুনে ভেতরে গেল, গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে ফাইলটা বাড়িয়ে দিল। ম্যাডাম, 5টা ফাইন কাজ শেষ, এখন আপনি চেক করে নিতে পারেন। আর বসেন, আগে আমাকে বুঝিয়ে দিন। আমি তো আর বুঝি না, আজ নতুন এসেছি, বুঝতে পারছেন। জি ম্যাম, বুঝতে পারছি। রাজীব একটা ফাইল খুলে সুমাইয়ার দিকে ঘুরিয়ে বলতে লাগলো। সুমাইয়া বাধা দিয়ে বলল, এদিকে আসেন, এইখান থেকে বুঝতে তো পারছি না। না, আমি ঠিক আছি। এদিকে আসেন, সমস্যা নাই। রাজীব কথা না বাড়িয়ে সুমাইয়া থেকে একটু সাইডে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে লাগলো। সুমাইয়া রাজীবের দিকে এক নাগাড়ে তাকিয়ে রইল। রাজীব বুঝিয়ে বলল, ম্যাম, বুঝতে পারছেন? আর একটা বুঝিয়ে দিন। রাগে শরীর চলছে, এত নাগামি করে কেমনে? আমার চান্সের দিকে এভাবে তাকিয়ে থাকে। শয়তান বদমাশ মহিলা একটা। বয়স তো কম হয় নাই, এখনো যে বস বিয়ে দেয় নাই যে কেন? জি ম্যাম, এটা বুঝেছেন কি? হ্যাঁ, একটু বুঝেছি। ও আচ্ছা, একই কাজ একটা বুঝলেই হবে ম্যাম। আমি তাহলে এখন আসছি। আসেন, আর হ্যাঁ, দরকার পড়লে ডাক দিলে বিরক্ত হবেন না তো? রাজীব মনে মনে ভাবলো আর বলল, বিরক্ত হলে আর না হলে কি সেই তো শুনতে হবে। আপনি আমার বস, আর কি করার। না ম্যাম, বিরক্ত হব কেন? যখন ডাকবেন তখন আমাকে পাবেন। কথাটা বলে রাজীব চলে গেল। একটু পরপর রাজীবকে ডাকতে লাগলো, সামান্য বিষয় নিয়েও ডাক দেয়। রাজীব যাচ্ছে আর আসছে, এমন করতে করতে রাত হয়ে গেল। রাজীব সকালে খায় নাই, দুপুরেও খাওয়ার সুযোগ হয় নাই। রাজীব ক্লান্ত হয়ে নিজের ক্যাবিনে গিয়ে ঠাস করে চেয়ারে বসে পড়ল। এত অ্যাসিড থাকতেও রাজীব ঘেমে একাকার হয়ে গেছে। সবার রাজীবের জন্য খারাপ লাগতে লাগলো। রাকিব বলল, এই ম্যাম এসেছে, সারাদিন তোমাকে কাজ করে নিল, খাওয়ার সময়টুকু দিল না, আবার এতগুলো ফাইল দিয়েছে। আজ আর তোমার বাসায় যেতে হবে না। মনে তো হচ্ছে তাই। দেখি কাজ করি যত তাড়াতাড়ি পারি, এখান থেকে গেলে বাঁচি। প্রথম দিন এসেছে দেখি ম্যাম এত কাজ করছে। যাই বলো, ম্যামের কিন্তু ধৈর্য অনেক। এত কাজ করছে প্রথম দিনে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা তুমি কাজ করো, আমি ম্যামকে ফাইলগুলো দিয়ে আসি, আর কয়েক ঘন্টা পর ছুটি হয়ে যাবে। রাজীব নিজের কাজ করতে লাগলো। এক এক করে সবাই ফাইল জমা দিয়ে যার যার কাজ করে চলে যেতে লাগলো, কিন্তু রাজীবের কাজ হতেই চাচ্ছে না। সারাদিন 1 কাপ চা ছাড়া সে কিছুই খেতে পারেনি, মাথাটা ব্যথা করছে। রাজীবের মন চাচ্ছে 1 কাপ চা হলে খারাপ হতো না। সাথী রাজীবের কাছে এসেছে, বলল, রাজীব, ম্যাম তোমাকে ডাকে, যাও। আচ্ছা, যাচ্ছি। রাজীব মাথাটায় হাত দিয়ে
ক্যাবিনের দিকে গেল। দরজাটা খুলে বলল, ম্যাম আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসো। জি ম্যাম, কিছু বলবেন? সুমাইয়া কিছু বলতে যাবে তখন রাজীবের ফোনটা বেজে উঠল। রাজীব সাথে সাথে পকেট থেকে ফোন বের করলো, দেখে ওর আম্মু ফোন দিয়েছে। রাজীব বলল, ম্যাম কিছু মনে না করলে আমি একটু ফোনটা ধরতে পারি? আসলে আম্মু কল দিয়েছে, যদি ফোন কেটে দেই কষ্ট পাবে, না ধরলেও টেনশন করবে। ওকে ধরেন, সমস্যা নাই। রাজীব হাসি মুখে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আপু এখন আসছো না কেন? তুমি তো 8:30-এর মধ্যে বাসায় চলে আসছো। আজ 9টা বেজে গেছে, আর কয়েক মিনিট, এখনো কেন আসছো না? তুমি ঠিক আছো তো? আম্মু আমি একদম ঠিক আছি, আর আম্মু অফিসে আছি, কাজে একটু বিজি আছি তাই কল দিতে পারি নাই, আর দেরি হচ্ছে, কাজ শেষ হলে আমি চলে আসব। আর ভাই আর তুমি খেয়ে নাও। ইয়াসিন ওর আম্মুর কাছ থেকে ফোন নিয়ে বলল, ওই ভাইয়া কখন আসবে? আর তুমি তো এত রাত করো না, তোমাদের অফিস তো ছুটি হওয়ার কথা, এত রাত কেন করেছো? ভাইয়া আমার রাগ একটু কম কর, আমার কথাটা শোন, আমি একটু বিজি আছি, তুই আর আম্মু খেয়ে নে, আমার আসতে হয়তো দেরি হবে, প্লিজ ভাই, জিদ করে থাকিস না। আমার ক্ষুধা নাই, তুমি আসলে একসাথে খাবো, না হলে খাবো না। প্লিজ ভাই এমন করিস না, আমার অনেক দেরি হবে, এখনো 4টা ফাইল আছে, তুই খেয়ে নে ভাই, প্লিজ পাগলামি করিস না, একদিন আমাকে ছেড়ে খাওয়ার সমস্যা কোথায়? আমি কিছু জানি না, বাই। কথাটা বলে ইয়াসিন ফোন কেটে দিল। রাজীব ফোনটা পকেটে রেখে বলল, সরি ম্যাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, আসলে ছোট ভাইটার অনেক জিদ। আচ্ছা ম্যাম কি বলবেন? থাক, আগামীকাল করেন, আজ আপনি বাসায় যান। ধন্যবাদ ম্যাম। কথাটা বলে তাড়াতাড়ি ক্যাবিন থেকে বের হয়ে ফাইলগুলো ব্যাগের ভেতরে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। অফিসের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। সাথী আর সুমাইয়া বের হয়ে দেখে রাজীব দাঁড়িয়ে আছে। সাথী বলল, রাজীব, আমি তোমাদের ওই দিক দিয়ে যাব, চাইলে আমার স্কুটিতে যেতে পারো। সমস্যা নাই, আপনি যান, একটু পরে তো গাড়ি চলে আসবে। রাজীব, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনি আসেন, আমি পৌঁছে দিয়ে বাসায় চলে যাব। ধন্যবাদ ম্যাম, আপনি চলেন যান, এটা বলেছেন তাতে অনেক খুশি, ওই তো গাড়ি চলে এসেছে। আচ্ছা আপনারা থাকেন, আমি যাচ্ছি। রাজীব একটা সিএনজি টেকে উঠে বাসার দিকে রওনা দিল। আর মনে মনে ভাবতে লাগলো, কার পালায় যে পড়লাম, সামান্য বিষয় নিয়ে ডাকে, এত কাজ দিয়েছে আল্লাহ, এই মেয়ে প্রথম দিনে 12টা বাজাচ্ছে, না জানি আর কত কি করে। সারাদিন তো কিছু খাওয়ার সময় পাইলাম না, নামাজও পড়তে পারলাম না, ভাইটাও যে না একটু কথা শুনে না, বললাম খেয়ে নে, তা খাবে না। রাজীব ভাবতে ভাবতে বাসায় চলে এসেছে। সিএনজি থামিয়ে রাজীব সাথে সাথে নেমে টাকাটা দিয়ে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। বাসার ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে রুমে গেল, গিয়ে দেখে ওর ভাই উপর হয়ে শুয়ে আছে। রাজীব ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ইয়াসিনের কাছে এসেছে, আস্তে আস্তে ডাক দিল, ভাই, এই ভাই ওঠ না, দেখ ভাই চলে এসেছে। ক্ষুধা নাই, খাবো না আমি, তুমি খেয়ে নাও, যাও। রাজীব ইয়াসিনকে কোলে নিয়ে হাঁটা দিল। ইয়াসিন নামার চেষ্টা করলো কিন্তু পারল না। ইয়াসিন আর রাজীবকে আসতে দেখে রাজীবের আম্মু রুম থেকে বের হলো। রাজীবকে উদ্দেশ্য করে বলল, রাজীব এসে গেছিস বাপ, বস, দুইজনকে আমি খাবার দেই। রাজীব ইয়াসিনকে বসিয়ে দিয়ে নিজে বসলো। রাজীবের আম্মু খাবার দিতে রাজীব বলল, আম্মু তুমি বসো, আমি খাবার বেড়ে নিচ্ছি। রাজীব দুজনের প্লেটে খাবার বেড়ে দিল। রাজীবের আম্মু খেতে লাগলো। রাজীব হাত ধুয়ে খাবারের প্লেটটা কাছে নিয়ে ভাত মাখিয়ে ইয়াসিনের মুখের সামনে ধরলো। ইয়াসিন মুখ ফিরিয়ে নিল। রাজীব বলল, কেউ যদি এখন না খাই তাহলে আমিও খাবো না, আজ সারাদিন কিন্তু কিছু খাই নাই, তাই আমি যদি এখান থেকে উঠি কখনো খাবার খাবো না বলে দিলাম। কি সারাদিন খাবার খাস নাই? আর বলো না আম্মু, আজ নতুন বস এসেছে, একদিনে অনেক কাজ চাপে আর খাওয়া হয় নাই, তারপর আর 5টা ফাইল বাকি আছে, তার উপরে ম্যানেজার সাহেব নাই, আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে। নতুন নতুন এত কাজ করলো? আম্মু, বসের ধৈর্য আছে বেশ। আমার ক্ষুধা লাগছে, কেউ খাবার দিবে নাকি চলে যাব? রাজীব মিষ্টি করে হেসে খাবার খেয়ে দিতে লাগলো আর নিজেও খেলো। রাজীব ইয়াসিনকে কোলে নিয়ে শুয়ে দিল। রাজীব আবার ফাইল নিয়ে বসলো। আমার ঘুম আসছে না, কেউ সারা রাত বাসায় কল দেয় নাই, সারা দিন অফিসে কাজ করেছে, এখন আমাকে সময় দেয় না। থাক, লাগবে না, আমি একাই ঘুমাতে পারি। কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো।
রাজীব ফাইলটা রেখে লাইটটা অফ করলো। ইয়াসিনের পাশে শুয়ে বুকের উপরে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাই আমি জব করি, এখন যদি কাজ না করি তাহলে কি আমাকে কেউ টাকা দিবে? জব থেকে বের করে দিবে। তুই কি চাস আমাকে চাকরি থেকে বাতিল করে দিক? ইয়াসিন মাথা নেড়ে না সূচক দিল। রাজীব ইয়াসিনের কপালের চুল ছড়িয়ে চুম্বন করে বলল, ঘুমা পাগল একটা। ইয়াসিন শক্ত করে জড়িয়ে ধরে ঘুমালো। রাজীব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। সকালে আবার ঘুম থেকে উঠে দুজন নামাজ পড়ে এসেছে। রাজীব সকাল সকাল ফাইল নিয়ে বসলো। ইয়াসিন রাজীবের সাথে বসে পড়তে লাগলো। রাজীব কাজ করছে, হঠাৎ করে ইয়াসিন বলে উঠল, ভাইয়া আমার না এখন কেন জানি মাথাটা ব্যথা করে। বেশি করে খাওয়া দাওয়া কর ভাই, খাস না জন্যই মাথা ব্যথা করে। তুমি তো খাও না। আমি তো কাজের জন্য খেতে পারি না ভাই, এরকম অভ্যাস ভালো না। আজ থেকে তুই ঠিকমতো খাবি, ঠিক আছে? আচ্ছা। রাজীব দুটো ফাইল দেখা শেষ করে রেডি হয়ে নিল। ইয়াসিনকে টাকা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল। অফিসের সামনে গিয়ে দেখে ম্যাম চলে এসেছে। রাজীব তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে নিঃশ্বাস ছেড়ে বলল, ম্যাম কখন এসেছে? ম্যাম সবার আগে এসেছে। এই কি ম্যাম রে বাবা, প্রথম প্রথম এমন। ও হ্যাঁ, তুমি আসলে তোমাকে পাঠিয়ে দিতে বলেছে, তুমি ম্যামের সাথে দেখা করে এসো। দ্যাট ভালো লাগে না। 1 মাস আগে স্যার ছিল, ভালো ছিল। এই ম্যাম এসেছে না, দূর ভালো লাগে না। কথাটা বলে রাজীব ফাইল নিয়ে চলে গেল। দরজার সামনে গিয়ে নক করলো। আসতে পারি ম্যাম? হ্যাঁ, ভেতরে আসেন রাজীব সাহেব। রাজীব ভেতরে ঢুকে দুটো ফাইল সামনে দিয়ে বলল, ম্যাম 2টা ফাইল বানাতে পারছি, আর 3টা বাকি আছে। ওইটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এখানে বসে কাজটা করেন, আর আমার কোনো সমস্যা হলে আপনি শিখিয়ে দিতে পারবেন। রাজীব কিছুটা বিরক্ত হলো, কিন্তু কোনো কিছু বুঝতে না দিয়ে উঠে গিয়ে ফাইলটা নিয়ে চলে আসলো। এসে ফাইলে কাজ করতে লাগলো আর সুমাইয়াকে বুঝিয়ে দিতে লাগলো। এভাবে 2 মাস যাওয়ার পর শুক্রবার সকালে রাজীব ঘুমাচ্ছিল। কার ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। ঘুম ঘুম চোখে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? কে বলছে মানে? আপনি কি আমার নাম্বার সেভ করে রাখেন নাই? কথাটা শুনে রাজীব চোখটা খুলে চমকে উঠল। লাফ দিয়ে উঠে বলল, সরি ম্যাম, খেয়াল করি নাই। ম্যাম কিছু হয়েছে কি? এত সকালে কল দিয়েছেন যে? বিরক্ত হলেন নাকি? ছুটির দিনেও ফোন দিলাম। আরে না না, কি যে বলেন না। সুমাইয়া কিছু বলার আগে ইয়াসিন বলে উঠল, ভাইয়া ঘুম থেকে উঠছো? আম্মু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাইয়া তুই যা, আমি আসছি। ম্যাম কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হয় নাই। রাজীব, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি ম্যাম, কেন না? কখন আসতে হবে বলেন? সন্ধ্যায় আমি একটা গাড়ি পাঠাবো, আপনি শুধু গাড়িতে উঠতে হবে, তাতেই হবে, আর কিছু করতে হবে না। ম্যাম গাড়ি লাগবে না, আপনি শুধু বলেন কোথায় যেতে হবে, আমি সেইখানে পৌঁছে যাব। আমি যা বলছি তাই করেন, তাতেই হবে। কথাটা বলে ফোনটা কেটে দিল। রাজীব খাট থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলো। খেয়ে রাজীব ইয়াসিনকে নিয়ে বের হলো। সারাদিন দুজন ঘুরে সন্ধ্যায় বাসে এলো। একটু খাটের সাথে গা এলিয়ে দিতে তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতে দেখে সুমাইয়া ফোন দিয়েছে। রাজীব ফোনটা ধরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গাড়ি চলে গেছে, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা ম্যাম। কথাটা বলে ফোনটা রেখে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাজীব ফ্রেশ হয়ে নিচে নামলো। ইয়াসিন আর ওর আম্মু টিভি দেখছিল। রাজীবকে দেখে রাজীবের আম্মু বলল, রাজীব, কোথাও যাচ্ছিস? হ্যাঁ আম্মু, ম্যাম ডেকেছিল। আর ভাই আমার দেরি হলে তুই আর আম্মু খেয়ে নিস। তাড়াতাড়ি এসো ভাইয়া। রাজীব ইয়াসিনকে টাটা দিয়ে গেট দিয়ে বের হতে গাড়িটার সামনে এসে থামায়। রাজীব গাড়িতে উঠে বসে। বেশ কিছু দূর যেতে ওর সাথে থাকা লোকটা রাজীবের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দিল। রাজীব কাপড়ে হাত দিয়ে বলছে, কি করছেনটা কি? আর আমার চোখের বাঁধন খুলে দিন। আরে ভয় পান কেন? আমরা কি আপনাকে কিডন্যাপ করেছি নাকি? আর কিছু দূর গেলে তো নামতে হবে। আমরা খুলে দিব আর কিছু দূর গিয়ে। রাজীব বুঝতে পারছে না ওইগুলো করার মানে কি। হঠাৎ করে গাড়িটা থেমে গেল। রাজীব ধরে হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর বাঁধনটা খুলে দিয়ে চলে গেল। রাজীব চোখ ডলতে লাগলো। চোখ ডলে সামনের দিকে তাকাতেও অবাক হয়ে গেল। পেছন থেকে ওই লোকটা বলল, স্যার, আপনি সামনে এগিয়ে যেতে থাকেন।
রাজীব কিছু বলল না। রাজীব দেখতে পেল একটা ব্রিজ পুরো মোমবাতি দিয়ে সাজানো, পায়ের নিচ দিয়ে গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছে। রাজীব যত এগিয়ে যাচ্ছে তত সুন্দর করে সাজিয়েছে। সামনে যেতে দেখে মোমবাতি দিয়ে লাভ শেপ আঁকা। রাজীব লাভ আঁকার কাছে যেতে আকাশে লেখা উঠল, আই লাভ ইউ রাজীব। রাজীব বুঝে ওঠার আগে দেখতে পেল সুমাইয়া রাজীবের সামনে হাঁটু গেড়ে একটা গোলাপ নিয়ে রাজীবের দিকে এগিয়ে দিয়েছে। রাজীব অবাক হয়ে বলল, ম্যাম এইগুলা কি? কি মানে? তুমি বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না এইগুলো করার মানে কি। রেগে যাচ্ছ কেন রাজীব? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে রাজীব বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। রাজীব ভ্রুকুচকে বলল, ম্যাম আপনি ঠিক আছেন তো? কিছু খেয়ে আসেন নাই তো? মানে কি বলতে চাও? ম্যাম আপনি একবার ভেবে দেখেন, আপনি কি আর আমি কি। হ্যাঁ, ভেবে দেখেছি কি এমন হয়েছে। না হয় আমার বয়স একটু বেশি, তাই বললে কি আমার মধ্যে কোনো ফিলিংস নাই? আমি কি অন্য মেয়েদের মতো না নাকি? আমাকে দেখে কি তোমার বয়স্ক মনে হয়? আর সিনিয়রদের কি মানুষ বিয়ে করে না? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনিয়র মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ জানি তো ম্যাম, এখানে আমি সিনিয়র নিয়ে কথা বলছি না। মোট কথা ম্যাম, আমার সাথে আপনার যায় না। আমি একটা গরিব বাবা মায়ের সন্তান, আর আপনি একজন বড়লোক বাপের আদরের সন্তান। তাতে কি হয়েছে? তুমি গরিব, তাতে কি? আমার যা আছে তাতে চলে যাবে। তাতে আমার কি? আমি আপনাকে কখনো ওই চোখে দেখি নাই। আমি আপনাকে সম্মান করি, তাই বলে দেখেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মাঝে কি নাই যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? দেখেন ম্যাম, আপনার মাঝে সব আছে, বাট আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এখন যদি বলেন আমাকে চাকরি থেকে বের করে দিবেন, তাহলে দিতে পারেন। আমি নিজের চাকরি ছেড়ে দিব, তারপর আপনাকে আমি বিয়ে করতে পারবো না। কথাটা বলে রাজীব ওইখান থেকে পেছনে ঘুরে চলে আসতে নিবে, তখন সুমাইয়া রাজীবের পেছন থেকে শার্টের কলার ধরে টান দিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। রাজীব নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। পাক্কা 4 মিনিট পর ছেড়ে দিয়ে রাজীবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ রাজীব, আমাকে এভাবে ছেড়ে যেও না। আমি তোমার জন্য সব করতে রাজি, তাও প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে কখনো বউ হিসেবে কল্পনাও করি না। কথাটা বলে ধাক্কা দিয়ে সুমাইয়াকে ছাড়িয়ে দিয়ে চলে আসতে লাগে। সুমাইয়া আবার ধরতে যাবে, রাজীব রাগী লুক নিয়ে বলল, একদম আমাকে টাচ করবে না, আমাকে এখন থেকে যেতে দিন। প্লিজ রাজীব, আমার ভালোবাসাটা গ্রহণ করো। রাজীব, তুমি চাইলে আমাকে এখন পরীক্ষা করতে পারো। আমার বয়স বাড়লে কি হবে? তোমাকে সুখে রাখার জন্য আমি একদম পারফেক্ট। প্লিজ রাজীব, একবার আমার ভালোবাসাটা গ্রহণ করো। আর এটা একটা হোটেল, আমি রুম এখন বুক করছি, তুমি আমার সাথে চলো। সুমাইয়ার কথা শুনে রাজীব রাগে শরীর কাঁপতে লাগলো। রাজীব ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, তোর কি আমাকে দেখে ওই রকম ছেলে মনে হয়? তোর বয়স দেখে তোকে আমি গ্রহণ করি না। আমি তোকে কখনো ওইভাবে দেখি নাই, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি তোকে ভালোবাসি নাই। আমার তোর প্রতি সবসময় বিরক্তটা আসতো, ভালোবাসা আসতো না। শোন, আমাকে একদম ঠকানোর চেষ্টা করবি না। আগে ভাবো নাই, এখন তো ভাবতে পারো। প্লিজ রাজীব, তুমি আমাকে যত ইচ্ছে মারো, তাও আমাকে ছেড়ে যেও না রাজীব। রাজীব কোনো কথা না বলে ওইখান থেকে বের হয়ে আসলো। রাজীব গাড়ি খুঁজতে লাগলো, একটা গাড়িও পেল না। পরে হাঁটা দিল। কিছু দূরে যাওয়ার পর একটা গাড়ি পেয়ে রাজীব বাসায় চলে গেল। সুমাইয়া ওইখানে হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর সুমাইয়া নিজের বাড়িতে গিয়ে সবকিছু ভাঙচুর করতে লাগলো। কেউ কিছু বুঝতে পারছিল না কি হয়েছে সুমাইয়ার। তখন সুমাইয়ার বডিগার্ডের থেকে সব শুনে সুমাইয়ার আব্বু রেগে গিয়ে বলল, রাজীবের এত বড় সাহস, আমার মেয়েকে রিজেক্ট করে দেয়। ওর চাকরি আমি কেড়ে নিব। সুমাইয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার ভালোবাসাটা দেখলো না। ওই নিজেই বলছে আমি যদি এমন করি তাহলে নাকি ওই চাকরি ছেড়ে দিবে নিজে থেকে। প্লিজ আব্বু, এমন কিছু করো না। ওই যেন চাকরি না ছেড়ে দেয়। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করে নিব। ওই যদি চাকরি ছেড়ে দেয় তাহলে কিভাবে ওকে আমি জয় করে নিব আব্বু? আমি ব্যবস্থা করছি, তুই একটু অপেক্ষা কর। রাজীব বাসায় গিয়ে না খেয়ে শুয়ে পড়ল। ইয়াসিন অনেক বলার পর খেলো না। ইয়াসিন আর কিছু না বলে বুকের উপর ঘুমিয়ে পড়ল। রাজীব সুমাইয়ার ব্যাপারে ভাবছে। উফ, কি করলাম আমি? চাকরি যদি ছেড়ে দেই তাহলে সংসার চালাবো কিভাবে?
আর উনি বসের মেয়ে বলে কি সব কিছু করবে নাকি? আমি যা করছি ঠিক করছি। আমি চাই না বড়লোক মেয়েকে বিয়ে করতে, যার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। তাকে কিভাবে বিয়ে করব? বিয়ে হলো জন্মান্তরের, যার সাথে একসাথে থাকবো। তার প্রতি যদি ভালোবাসা ফিলিংস না আসে তাহলে কিভাবে সংসার করব? রাজীব কথাগুলো ভাবছিল, তখন রাজীবের ফোনে কল আসে। রাজীব ফোনটার দিকে তাকাতে দেখে ওর বস কল দিয়েছে। রাজীব কিছুটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, কি ব্যাপার স্যার? কেন ফোন দিচ্ছে? কিছু করে বসে নাই তো? নাকি ভাবি কি করবে আগে ফোন ধরে দেখে কি বলে? রাজীব ফোনটা ধরল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাজীব, তোমার কাছে আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমার মেয়েকে ক্ষমা করে দাও। আসলে ও একটু অবুঝ, তাই যা মনে আসে সেটাই করে। রাজীব, আমি শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিচ্ছ। রাজীব, চাকরি ছেড়ে দেওয়ার কি হলো? শোনো, চাকরি ছাড়তে হবে না। তুমি আগামীকাল অফিসে চলে আসো, যেভাবে আসো ওইভাবেই। সরি স্যার, আমার ম্যাম সাথে এমন ব্যবহার করা ঠিক হয় নাই। কিন্তু স্যার আপনি বলেন, আপনাদের সাথে আমার যায় না। সুমাইয়ার আব্বু রাগে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা রাজীব, বাদ দাও, তুমি তাহলে এসো। আচ্ছা স্যার। ফোনটা কেটে দিল। রাজীব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। অফিসের ভেতরে গেল ভয়ে ভয়ে। অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে কাজ করছে, তখন সুমাইয়া আসলো। সবাই সুমাইয়াকে দেখে সালাম দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সুমাইয়ার দিকে। রাজীব নিজেও কিছুটা অবাক হয়ে গেল। সুমাইয়া আগে শাড়ি পরে আসতো, আজ একটা হট ড্রেস পরে এসেছে। সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে, সবাই বলা বলি করছে। উফ, ম্যামকে কি হট লাগছে। রাজীবের কিছুটা রাগ হলো কথাটা শুনে। রাজীব নিজেকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকলো। সুমাইয়া রাজীবের কাছে এসে বলল, রাজীব সাহেব, আপনি কেবিনে আসেন তো। কথাটা বলে চলে গেল। রাজীব ভয় পেয়ে গেল। রাজীব ভাবতে লাগলো, রাতে তো অনেকগুলো ঠাস ঠাস করে থাপ্পড় দিয়েছিলাম, তার প্রতিশোধ নেবে না তো? এখন কি করি? ও হ্যাঁ, সাথী তো আছে। আমার বিশ্বাস সাথীর সামনে কিছু করবে না। রাজীব এক বুক সাহস নিয়ে গেল। ক্যাবিনের সামনে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? জি আসুন। রাজীব ভেতরে ঢুকতে এক গাদা ফাইল হাতে ধরিয়ে বলল, আজকের ভেতরে সব ফাইল আমি পরিপূর্ণ দেখতে চাই। আপনাকে আজকের না 2 দিন সময় দিলাম, ফাইলগুলো পূরণ করে নিয়ে আসবেন। ওকে ম্যাম। রাজীব ফাইলগুলো নিয়ে এসেছে। টেবিলের উপর রেখে চেয়ারে দপাস করে বসে পড়ল। রাকিব এতগুলো ফাইল দেখে অবাক হয়ে বলল, আরে কি হলো এইটা? এতগুলো ফাইল, এগুলো পূরণ করতে তাও 10 দিন লাগবে। আর 10 দিন ম্যাম, এইগুলো 2 দিনে শেষ করতে বলছে। জানি না কপালে কি আছে, পারবো কিনা কে জানে। রাকিব অবাক হয়ে বলল, 2 দিনে কিভাবে সম্ভব এতগুলো ফাইল? তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। দ্যাট বুঝতে পারছি না কি করব। যতক্ষণ কথা বলবো ততক্ষণে কাজ করলে এগিয়ে যাবে। রাজীব একটার পর একটা ফাইল বানাতে লাগলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। রাজীব 4টা ফাইল তৈরি করে চেয়ার সাথে গায়ে এলিয়ে দিয়ে উপরে তাকাতে যাবে, তখন ফোনটা বেজে উঠল। রাজীব ফোনটা হাতে নিয়ে দেখে রাজীবের আম্মু কল করেছে। রাজীব ফোনটা ধরে বলল, আম্মু তুমি আর ভাই খেয়ে নাও। কথাটা বলে রাজীব ওর আম্মুর কান্নার শব্দ শুনতে পেল। সাথে সাথে চমকে গিয়ে বলল, আম্মু কি হয়েছে, কান্না করছো কেন? রাজীবের আম্মু কান্না করতে করতে বলল, রাজীব, তুই এখন সিটি হসপিটালে চলে আয়। হসপিটালে কেন আম্মু? কি হয়েছে, তুমি ঠিক আছো? রাজীব, আমি ঠিক আছি, কিন্তু ইয়াসিন। কি হয়েছে আম্মু, কি হয়েছে? ইয়াসিন চুপ করে আছে কেন? বলো না আম্মু, কি হয়েছে? ইয়াসিন আজ বাইরে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে নাকি নাক দিয়ে রক্ত পড়ছিল। পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়। সবাই পানি ঢালে, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। ওকে হসপিটালে নিয়ে এসেছে। রাজীব, তুই চলে আয় বাপ। আমি কিছু বুঝতে পারছি না কি করব। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কথাটা শুনে রাজীবের বুক মজুর দিয়ে উঠল। রাজীবের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। রাজীব নিজেকে সামলে বলল, আম্মু তুমি চিন্তা করো না, ভাই কিছু হবে না, আমি এখনই আসছি। ফোনটা কেটে দিয়ে রাজীব সুমাইয়ার ক্যাবিনের ভেতরে না বলে ঢুকে পড়ল। সুমাইয়ার সাথে অনেকটা অবাক হয়ে গেল। সুমাইয়া রাগীর লুক নিয়ে বলল, আপনি কি জানেন না বসের রুমে আসতে অনুমতি নিয়ে আসতে হয়? সরি ম্যাম, আমাকে ক্ষমা করুন। ম্যাম প্লিজ এখন আমাকে ছুটি দিন। হুট করে এসে ছুটি চাইলে হলো নাকি? প্লিজ ম্যাম, আমার খুব দরকার, আমাকে এখন যেতে হবে। কি এমন দরকার যে এখন ছুটি নিতে হবে? ম্যাম প্লিজ,
ছুটিটা দিন। আমার ভাই খুব অসুস্থ, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। প্লিজ আমাকে ছুটি দিন। কি হয়েছে তোমার ভাইয়ার? ম্যাম, এত কথা বলার সময় আমার নাই, প্লিজ ছুটিটা দিন। তুমি আমাকে আগে বলবে তো। চলো, আমি তোমার সাথে যাব। রাজীব কিছু বলল না। সুমাইয়া সাথীকে সব বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলো। সুমাইয়া গাড়ি থেকে বলল, রাজীব, গাড়িতে বসো, তাড়াতাড়ি যেতে পারবো। রাজীব কোনো কিছু না ভেবে গাড়িতে বসলো। রাজীবের চোখে পানি টলমল করছে। সুমাইয়া রাজীবের কাঁধে হাত দিয়ে হাতের ভেতরে হাত রেখে শক্ত করে ধরে বলল, রাজীব, এভাবে ভেঙে কেন পড়ছো? আমার বিশ্বাস ওর কিচ্ছু হবে না, তুমি এভাবে ভেঙে পড়ো না। সুমাইয়ার হাত থেকে হাত ছাড়িয়ে নেয় সে। রাজীব কোনো কথা বলল না। 30 মিনিটের মধ্যে রাজীব হসপিটালের সামনে নামলো। নেমে দৌড়ে হসপিটালের ভেতরে গেল। কে দেখে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রূপাকে দেখে রাজীব এগিয়ে গিয়ে বলল, রূপা, ভাইকে কোথায় রেখেছে? রূপা কোনো কথা না বলে রাজীবকে নিয়ে গেল। পেছন পেছন রাজীবের সাথে সুমাইয়াও গেল। রাজীব গিয়ে দেখে ওর আম্মু বেঞ্চের উপর বসে কাঁদছে। রাজীব গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, ডাক্তার কি বলল? রাজীবকে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। রাজীব বারবার জিজ্ঞেস করাতে কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছে। রূপার আম্মু এসে বলল, রাজীব, ইয়াছিনের ব্লাড ক্যান্সার হয়েছে। কথাটা শুনে রাজীব কিছুটা সরে গেল। রূপার আম্মু বলল, রাজীব, আগামীকালের ভিতরে ইয়াছিনকে অপারেশন করতে হবে, আর অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে। যদি না করা যায় তাহলে ইয়াছিনকে বাঁচানো যাবে না। কথাটা শুনে রাজীব যেন পাথর হয়ে গেল। রূপা রাজীবের কাছে এসে পায়ের সামনে বসে হাত ধরে বলল, ভাইয়া, প্লিজ তুমি ইয়াসিনকে বাঁচিয়ে দাও। আমি ইয়াসিনকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাইয়া, আমার ইয়াসিনকে আমার কাছে ফিরিয়ে দাও। কথাটা বলে রূপা জোরে জোরে কান্না করতে লাগলো। রূপার আম্মু অবাক হয়ে গেল নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে। রাজীবের বুকটা ফেটে যাচ্ছিল। রাজীবের মাথা কাজ করছে না। কি করবে, এতগুলো টাকা কোথায় পাবে? দিশেহারা হয়ে গেল সে। সুমাইয়া তখন ওর আব্বুকে কল দিয়ে সব কিছু বলল। সুমাইয়ার আব্বু হসপিটালে আসলো। রাজীবের আম্মু রাজীবকে জড়িয়ে ধরে বলল, এতগুলো টাকা কোথায় পাবো আমরা? তাহলে কি আমাদের কলিজার টুকরাকে হারিয়ে ফেলতে হবে? কথাটা শুনে রাজীব চিৎকার দিয়ে উঠে বলল, না, আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি যে করেই হোক টাকাটা জোগাড় করেই ছাড়বো। দরকার হলে আমার কিডনি বিক্রি করে দিব। সুমাইয়া কথাটা শুনে চমকে উঠল। সুমাইয়া নিজের চোখের পানি আর ধরে রাখতে পারল না। সুমাইয়া কখনো কল্পনাও করতে পারেনি ভাই হয়ে ভাইয়ের জন্য এত ভালোবাসা থাকতে পারে। আর সুমাইয়া নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতো না। সুমাইয়ার আব্বু বলল, কিডনি বিক্রি করতে হবে না, আমি টাকাটা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। সুমাইয়ার আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে পেছনে তাকালো। রাজীবের আম্মু বলে উঠল, কে আপনি? আম্মু, উনি আমার বস। রাজীবের আম্মু অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? প্লিজ আমাকে স্যার বলবেন না, আমি এখানে অফিসের বস হিসেবে না, একজন মেয়ের বাবা হয়ে এসেছি। রাজীব, তোমার যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? সুমাইয়া অবাক হয়ে বলল, কি শর্ত আব্বু? রাজীবের সাথে আমার কথা আছে। রাজীব, আমার সাথে সাইডে আসো। রাজীব একবার ওর আম্মুর দিকে তাকালো, আরেকবার সুমাইয়ার দিকে। রাজীবের আম্মু যেতে বলল, দেখেন স্যার, যা বলার সোজা বলেন। এখানে আমি একা যেতে পারবো না। কি শর্ত বলেন? তুমি আসলে বলা যাবে, আর এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে। ও, বুঝলাম। ওকে, আমি রাজি। আমার ভাই প্রাণ থেকে আমার কাছে আর কোনো কিছু গুরুত্ব না। আমার ভাই জীবনের জন্য আমি সব করতে পারি। কি বুঝলি? উনি কিসের সত্তার কথা বলছে রাজীব? স্যার, আপনি বলেন কিসের সত্তার কথা বলছেন? রাজীব, তুমি জানো কি সত্য? কি আর হবে, হয়তো আপনার মেয়ের সাথে রিলেশন করতে হবে, না হয় আপনার মেয়েকে বিয়ে করতে হবে। সবাই অবাক হয়ে যায়। রাজীবের আম্মু অবাক হয়ে বলল, মানে বিয়ে মানে? এইটাই দিবে শর্ত। ওকে স্যার, আমি রাজি। গুড, তুমি খুব বুদ্ধিমান। ছি আব্বু, তুমি এগুলো কি বলছো? ওর বিপদের সময় তুমি শর্ত দিয়ে টাকা দিচ্ছ? এখানে খারাপ কিছুই নাই। রাজীব যেমন নিজের ভাইয়ের জন্য সব করতে পারে, আমি কেন তোর জন্য খারাপ হতে পারবো না? আমিও আমার মেয়ের জন্য সব করতে পারি। তাই বলে এইসব আব্বু ঠিক হচ্ছে না কিন্তু। রাজীবের আম্মু সুমাইয়ার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। গা গিন গিন করতে লাগলো তার। রাজীবের উদ্দেশ্যে বলল, এই মেয়েটা কে রাজীব? উনি বসের মেয়ে সুমাইয়া ম্যাম।
কি এই মেয়ে? আম্মু চিন্তা করো না, এখন এসব ভাবার সময় না। ভাইকে বাঁচাতে হবে, এটাই মূল লক্ষ্য স্যার। বলো। দরকার হলে তোমার আম্মুর সাথে কিছু সময় নিয়ে ভাবতে পারো। ভেবে আমাকে বলো। আমাকে এখন যেতে হবে। ভাবার কিছু নাই স্যার, আমি যখন হ্যাঁ বলছি তখন আমার আম্মু রাজি, বাট আমার কিছু শর্ত আছে। সুমাইয়ার আব্বু আর সুমাইয়া অবাক হয়ে গেল। কি শর্ত তোমার? আগে টাকাটা দিতে হবে, আর আমার ভাই যখন সুস্থ হবে তখন। আমি বিয়ে করব তার আগে না। ওকে, কিন্তু পরে যদি মত বদলে ফেলো তখন? আমার মা বাবা কখনো আমাদের কথা দিয়ে কথা ভাঙতে শিখায় নাই। ওকে, বিশ্বাস করলাম, বাট কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। কিসের? সুমাইয়ার আব্বু একটা কন্ট্রাক্ট পেপার এঁকে দিল। রাজীব পড়ে বলল, ওকে আমি রাজি, কিন্তু আমার ভাই আর আম্মুকে যদি দেখে তাহলে আপনার মেয়ে সুখে থাকবে। রাজীব, কি লেখা আছে? তেমন কিছু না আম্মু, তুমি ওইখানে বসো তো। রাজীব কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিল। কন্ট্রাক্ট পেপার লেখা আছে রাজীব কখনো তার মেয়েকে ডিভোর্স দিতে পারবে না, তার মেয়েকে কষ্ট দিতে পারবে না, তার মেয়েকে সুখে রাখতে হবে। যদি কখনো তার মেয়ে কষ্টে থাকে বুঝতে পারে তাহলে আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর অনেক কিছু লেখা আছে। রাজীব সাইন পেপারে সাইন করে দিল। সুমাইয়ার আব্বু বাইরে গিয়ে গাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসে অ্যাকাউন্টে জমা করে দেয়। ইয়াসিনের অপারেশন শুরু হয়। সবাই অনেক টেনশনে আছে। রাজীবের আম্মু নামাজ পড়ে দোয়া করছে আর কান্না করছে। রাজীব চেঞ্জির উপর বসে 2 হাত মুঠো করে থুতনিতে রেখে অপেক্ষা করতে লাগলো। সুমাইয়া রাজীবের কাঁধে হাত দিয়ে বসলো। রাজীবের ইচ্ছে করছে ছাড়িয়ে দিতে, কিন্তু দিতে সাহস পাচ্ছে না। রুবা বারবার দরজার কাছে যাচ্ছে আর আসছে। 1 ঘন্টা হয়ে গেল, কেউ বের হচ্ছে না দেখে রাজীবের টেনশন বেড়ে গেল। রাজীবের বুকটা ফেটে যাচ্ছে। রাজীব চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। রাজীব নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার মতো। রাজীব নিজেকে অনেক কষ্টে সামলাতে পারল। এখন আর থাকতে পারছে না। রাজীবের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তখন একটা ডাক্তার বের হয়ে আসলো। রাজীব দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আমার ভাই কি অবস্থা? ও ঠিক আছে তো? দেখেন, পেশেন্টের অবস্থা তেমন ভালো না। এখন ওনাকে লন্ডন পাঠাতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। খুব জটিল অবস্থা, ওনাকে অনেক আগে আনা উচিত ছিল। আপনারা কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। এখন সময় আছে, তাড়াতাড়ি লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। রাজীবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। রাজীব পড়ে যেতে নেবে, তখন সুমাইয়া রাজীবকে ধরে ফেলল। রাজীব, তুমি চিন্তা করো না, আমি এখন সব ব্যবস্থা করছি। সুমাইয়া রাজীবকে বেঞ্চের উপর বসিয়ে দিয়ে ফোন দিয়ে কাদের সাথে যেন কথা বলে রাজীবের কাছে এসে বলল, রাজীব, সব ব্যবস্থা হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে যেতে হবে, কয়েক মিনিটের ভেতরে চলে আসবে। তুমি ওদের সাথে ইয়াসিনকে তুলে নিও, আমি তোমার আম্মুকে নিয়ে আসছি। সুমাইয়া রাজীবের আম্মুর কাছে গিয়ে বলল, আন্টি, ইয়াসিনকে এখন লন্ডন নিতে হবে, আপনি চলেন, আমি সব ব্যবস্থা করছি। রাজীবের আম্মু যায় নামাজ থেকে মোনাজাত করে উঠে কান্নায় ভেঙে পড়ল। সুমাইয়া রাজীবের আম্মুকে ধরে নিয়ে গেল। 2 ঘন্টার ভেতরে পৌঁছে গেল। হসপিটালে নিতে গিয়ে অপারেশন শুরু করে দিল। সবকিছু আগে থেকে বলে রেখেছিল, সেজন্য কোনো সমস্যা হয় না। রাজীবের আম্মু বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। রাজীবের আম্মুকে ভর্তি করা হয়েছে। সুমাইয়া একবার ওই দিকে খেয়াল রাখে, আবার রাজীবের কাছে এসে ওকে সান্ত্বনা দিতে লাগে। সুমাইয়া ক্লান্ত লাগছে তার। রাজীব নিজের দিকে মাথা দিয়ে কান্না করছে। সুমাইয়া রাজীবের কাছে এসে বসে বলল, রাজীব, কান্না করো না। তুমি এভাবে কান্না করলে তোমার আম্মুকে কে দেখবে? দেখছো তো তোমার আম্মু কেমন বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। রাজীব সুমাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কি করব বলেন? ওই যে আমার চোখের মণি, আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। সেই ছেলে আজ অপারেশন থিয়েটারে জীবন নিয়ে যুদ্ধ করছে। ওর কষ্ট আমি কিভাবে সহ্য করব জানেন? ওই আমার বুকে ছাড়া কখনো ঘুমায় না। ওর যদি কিছু হয় তাহলে কে আমার সাথে পাগলামি করবে, কে আমার সাথে দুষ্টামি করবে, কে আমার সাথে অভিমান করে বলবে আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে কেউ বুকে না নিলে আমি ঘুমাবো না, কে বলবে ভাইয়া তুমি না খাইলে আমি কিন্তু খাবো না, তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া যে আমার ভালো লাগছে না, তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ভাইয়া। কথাগুলো বলে সুমাইয়া শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে লাগলো। সুমাইয়া আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। রাজীবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, রাজীব, কান্না করো না, তোমার ভাই তোমাকে ছাড়া কোথাও যাবে না, ওর কিচ্ছু হবে না। আল্লাহর কাছে দোয়া করো ওর জন্য, যাতে তাড়াতাড়ি তোমার ভাই তোমার বুকে চলে আসে। হ্যাঁ, আমার ভাইয়ের কিছু হবে না, আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না।
রাজীব সুমাইয়াকে ছেড়ে দিয়ে বিড়বিড় করে এক কথা বলতে লাগলো। ডাক্তার বের হয়ে আসলো। রাজীব আর সুমাইয়া দৌড়ে গেল, গিয়ে বলল, ডক্টর, পেশেন্টের কি কি অবস্থা ডক্টর? চিন্তার কোনো কারণ নাই, পেশেন্ট বিপদমুক্ত এখন। আপনারা চাইলে দেখা করে আসতে পারেন, কিন্তু ভিতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না। ডাক্তাররা সব চলে গেল। রাজীব আর সুমাইয়া ক্যাবিনের ভেতরে ঢুকলো। রাজীব কাছে গিয়ে দেখে ইয়াসিন চোখ বন্ধ করে আছে। রাজীবের ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, ভাইয়া তুমি এসেছো? ভাইয়া দেখো না, ডাক্তার আঙ্কেলরা আমাকে তোমার কাছে যেতেই দেয় না। কখন থেকে বলছে ভাইয়াকে দেখবো, ভাইয়ার কাছে যাব, কিন্তু যেতেই দেয় না। জানো ভাইয়া, ওদের কত বড় সাহস! আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এত ঘুম পাচ্ছে না, তাকাতেই পারছি না। একবার সুস্থ হই, ওদের এমন হাল করব না। রাজীব ইয়াসিনের কাছে বসে দুইটা হাত ধরে বলল, তুই কিভাবে বুঝলি আমি এসেছি? তুমি আমার কাছের কোথাও থাকলে আমি বুঝতে পারি। ইয়াসিন আস্তে আস্তে চোখ খুলে রাজীবের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার চোখ লাল হয়ে আছে কেন? আর তোমার চোখে পানি কেন? কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? রাজীব ওর চোখের পানি মুছে হাসি দিয়ে বলল, না, আমাকে কেউ কিছুই বলে নাই। আমাকে কেউ কিছু বলার সাহস কারো আছে নাকি? আমাকে কেউ কিছু বললে আমার ভাই তো তার কি অবস্থা করে, সেই ভয়ে কেউ কিছু বলার সাহস আছে নাকি? তাই তো বলি, বাট ভাইয়া এই মেয়েটাকে। সুমাইয়া ইয়াসিনের মাথার কাছে গিয়ে হাসি মুখে বলল, আমি কি হতে পারি বলতো? আপনাকে তো ঠিক চিনলাম না, তাই বলতে পারছি না কি হতে পারেন। মনে হয় আন্টি হন। ইয়াসিনের কথা শুনে রাজীব ফিক করে হেসে দিল। সুমাইয়া একটু মন খারাপ করলো, কিন্তু রাজীবের হাসি দেখে নিজের মন খারাপ দূর হয়ে গেল। রাজীবের হাসি দেখে ইয়াসিন হাসতে লাগলো। রাজীব হাসো কেন? আমি ওর আন্টি লাগি নাকি? ম্যাম রেগে যাচ্ছেন কেন? আমার ভাইটা একটু দুষ্টু, ওই আপনার সাথে মজা করছে। ইয়াসিন খালি দুষ্টামি, তাই না? কি করব, ওনাকে বললাম, উনি বলে আমি যেন বলি কি হতে পারে, তাই বললাম। আচ্ছা সরি আপু, রাগ করেন না। সুমাইয়া ফিক করে হেসে দিল ইয়াসিনের কথাটা শুনে। ইয়াসিনের কানে হাত দিয়ে বলল, খালি দুষ্টুমি তাই না? আচ্ছা ভাইয়া, আমু কোথায়? আমুকে তো দেখছি না। তোমরা থাকো, আমি আন্টিকে নিয়ে আসছি। সুমাইয়া রাজীবের আম্মুর ক্যাবিনে গেল, গিয়ে দেখে রাজীবের আম্মু কান্না করছে। রাজীবের আম্মুর সামনে বসে বলল, আন্টি, ইয়াসিন এখন সম্পূর্ণ ঠিক আছে। আপনার সাথে ওই দেখা করবে, আপনাকে খুঁজছে। আপনি ওর সাথে দেখা করে আসেন। রাজীবের আম্মু সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার পোশাক দেখে তোমার খারাপ ভাবছিলাম, কিন্তু পোশাকের সাথে কারো সম্পর্ক ধরে নেওয়া ঠিক না। তুমি অনেক ভালো, আমাদের জন্য যা করলে এমন হয়তো নিজের মেয়ে করতো কিনা সন্দেহ। আজ 2 দিন ধরে আমাদের সাথে আছো, না ঘুম না খাইছো কিছু, আমাকে আমার ছেলেকে সামলিয়ে রেখেছ। সত্যি ভাগ্যবান আমরা, তোমার মতো একটা বৌমা পাবো। সুমাইয়া নিজেকে সামলে নিয়ে বলল, আমি ভালো কিনা জানি না, বাট এই 2 দিনে আমার মনে হয়েছে আপনারা আমার খুব আপনজন। আর এইভাবে বলবেন না, আমি তেমন কিছুই করতে পারি নাই। আচ্ছা শোনেন, এগুলো বাদ দিন, ইয়াসিনের সাথে দেখা করে আসেন। আমি ডক্টরের সাথে কথা বলে আসি। ইয়াসিনকে কতদিন এখানে রাখতে হবে? আচ্ছা আমি তাহলে ইয়াসিনের সাথে দেখা করে আসছি। যান। সুমাইয়া ক্যাবিন থেকে বের হয়ে ডাক্তারের সাথে দেখা করে সবকিছু জেনে নিল। সুমাইয়া ইয়াসিনের ক্যাবিনে গিয়ে রাজীবকে বলল, রাজীব, ইয়াসিনকে আমরা আগামীকাল নিয়ে যেতে পারবো। আর এই মেডিসিনগুলো খাওয়াতে হবে। ওকে বেশি প্রেসারের ভেতরে রাখা যাবে না, ওকে রেস্টে রাখতে হবে। ইয়াসিনকে ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা আন্টি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি। 2 দিন ধরে তো কিছুই খান নাই। না, আপনি এখানে বসেন, আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি, তুমি এখানে থাকো, তুমি চিনবে না। রাজীব আর কিছু বলল না। সুমাইয়া খাবার কিনে চলে আসলো। রাজীব ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সুমাইয়া টেবিলের উপরে রেখে খাবার বাড়তে লাগলো। খাবার বেড়ে সুমাইয়া রাজীব আর ওর আম্মুর কাছে গিয়ে বলল, আন্টি, রাজীব, এই নাও, খেয়ে নাও তোমরা। আমি খাবো না, আপনি আর আম্মু খেয়ে নিন। কথাটা বলে বসা থেকে উঠে ইয়াসিনের কাছে গিয়ে বসলো। মা তুমি খাও, আমরা একসাথে খাবো, ইয়াসিন ঘুম থেকে উঠুক। ওকে, আমিও তাহলে একসাথে খাবো। কথাটা বলে সুমাইয়া খাবারটা রেখে দিল। রাজীবের একটু রাগ হলো। রাগী কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খেতে বলছি খান। দেখেন এসব একদম ভালো লাগছে না, খেয়ে নিন তো, আমরা পরে খাবো। আমার কি সমস্যা হবে? আমি পরে খাবো। রাজীব ধমক দিয়ে বলল, খেতে বলছি খান।
রাজীব ধমকের সুরে কথা বলতে সুমাইয়া খাবারটা রেখে ক্যাবিন থেকে বের হয়ে বেঞ্চিতে বসলো। রাজীবের আম্মু বলল, রাজীব, এটা কি করলি? মেয়েটা আমাদের জন্য কত কিছু করলো, আর তুই কিনা মেয়েটার সাথে এভাবে কথা বলছিস? কি করছে? নিজের স্বার্থের জন্য করছে। টাকা এমনি এমনি দিয়েছে নাকি? আমার বিয়ে করার জন্য দিয়েছি। বাইরে থেকে সুমাইয়া কথাগুলো শুনতে পেল। সুমাইয়া নিজেকে সামলাতে না পেরে কান্না করতে লাগলো। সুমাইয়ার নিজের উপরে ঘৃণা হচ্ছে। রাজীবের আম্মু বলল, চুপ কর, কিসের স্বার্থ? হ্যাঁ, ও তো বড়লোক মেয়ে হয়ে আজ 2 দিন ধরে আমাদের জন্য নিজের ঘুম খাওয়া ভুলে গিয়ে আমাদেরকে সামলানোর চেষ্টা করছে, কত দৌড়াদৌড়ি করছে। এখনো তো বিয়ে হয় নাই, তার আগেই এত কিছু করছে। যদি নিজের স্বার্থের জন্য করতো তাহলে এই 2 দিন আমাদের জন্য এত খাটাখাটনি করতো না, আর আমাদের জন্য এখানে আসতো না। মেয়েটা অনেক ভালো রে। উফ আম্মু প্লিজ চুপ করবে? আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। রাজীব ইয়াসিনের মাথার কাছে বসে রইল। সুমাইয়া বেঞ্চির উপরে হাতের ভেতরে মুখ গুজে কান্না করে যাচ্ছে। রাজীবের আম্মু উঠে ক্যাবিন থেকে বের হয়ে দেখে সুমাইয়া কান্না করছে। রাজীবের আম্মু সুমাইয়ার কাছে গিয়ে কাঁধে হাত দিতে সাথে সাথে মুছে ফেলল। আন্টি, আপনি এখানে কেন আসলেন? ভেতরে যান, রাজীব আবার রেগে যেতে পারে। আমার ছেলে হয়ে আমি ক্ষমা চাচ্ছি মা। এগুলো কি বলছেন আপনি? আপনি কেন ক্ষমা চাইবেন? ও যা বলছে তা তো সব সত্য। আমি তো আমার স্বার্থের জন্যই করছি। কথাটা বলে সুমাইয়া মুখ ঘুরিয়ে কান্না করতে লাগলো। রাজীবের আম্মু সুমাইয়াকে টেনে সামনের দিকে তাক করে জড়িয়ে ধরে বলল, ধুর পাগড়ি মেয়ে, ওর কথায় রাগ করার কোনো কারণ হলো? ওই এরকম ভাইয়ের এই অবস্থা তো, তাই একটু মাথা ঠিক নাই। আমার ছেলেটাকে যেমন দেখছিস ও তেমন না, ওই অনেক ভালো, দেখিস তোকে অনেক ভালোবাসবে। আচ্ছা, আমি যে তুই করে বলছি, রাগ করছিস না তো? না আন্টি। আন্টি আন্টি করিস কেন? আম্মু ডাকতে পারিস না? সুমাইয়া ফিক করে হেসে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার যে ছেলে জানলে আমাকে আবার কি না কি বলে। কিছু বলবে না, আর যদি কিছু বলে তাহলে বলছি আমি অনুমতি দিয়েছি। আচ্ছা মা, চল খেয়ে নিবি। সুমাইয়াকে ধরে ক্যাবিনে নিয়ে গেল। রাজীব নিজের হাতে উপরে ঘুমিয়ে আছে চেয়ারে বসে। ইয়াসিন রাজীবের মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। রাজীবের আম্মু বলল, একটা উঠেছে আর একটা ঘুমিয়ে গেছে। রাজীব লাফ দিয়ে বলে, আমি আবার কখন ঘুমালাম? তুই ঘুমাস নাই? না। ভালো হ, চল আজ 3 জনে খেয়ে নেই। রাজীবের আম্মু একটা চেয়ার নিয়ে এসে রাজীবের কাছে বসে সুমাইয়াকে ইয়াসিনের সিটের উপরে বসায়। তারপর এক এক করে 3 জনকে খাওয়া দিতে লাগলো। হঠাৎ করে দরজায় নক দিল। সুমাইয়া তাকাতে দেখে সুমাইয়ার ফ্রেন্ডরা এসেছে। সুমাইয়া এগিয়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরল। তোরা এখানে? তোরা কিভাবে জানলি আমি এখানে আছি? আঙ্কেল বলেছে। তোর দেবর কই? কিছুটা লজ্জা পেল। সুমাইয়ার সাইড দিয়ে গিয়ে ইয়াসিনকে ফুলের তোড়া দিতে লাগলো এক এক করে। আর অনেক খাবার নিয়ে এসেছে। সুমাইয়া ওদের কাছে এসেছে, বলল, আম্মু, ওরা আমার ফ্রেন্ড। আর তানিয়া, এটা আমার। হুম, বুঝেছি। একটা তোর শাশুড়ি, আর এইটা তোর দেবর, আর ওইটা ছোট দেবর। কিন্তু ভাবলাম তোর দেবরের সাথে প্রেম করব, কিন্তু এই তো দেখি 2টাই বাচ্চা ছেলে। মোটেও না, আমি একজন বড় ছেলে। ইয়াসিনের কথা শুনে সুমাইয়া আর সুমাইয়ার ফ্রেন্ড হাসতে লাগলো। দেখতে পারছি কত বড়। আচ্ছা সমু, তোর উনি কোথায়? উনি মনে হয় ঘুরতে গেছে। কি? কোথায় করতে গেছে? রাজীব, মজা করো না তো। মজা করছে মানে? ও হলো রাজীব। সুমাইয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, কি? কিন্তু এ তো একটা বাচ্চা ছেলে। তোর বয়স আর ওর বয়স তো অনেক তফাৎ আছে। তোর এখন 29 আর ওর কত হবে? 20-21। ধ্যাত, কি বলেন? আমার ভাইয়ার বয়স 23। যাই হোক দোস্ত, তাও তোদের মধ্যে 6 বছরের তফাৎ। যাই হোক, তোরা সুখে থাকলে ভালো। ভালোবাসায় বয়স দেখে না, মনের মিল দেখে। আচ্ছা, যেটা বলার ছিল, সমু, আন্টি রাজীবকে নিয়ে আমাদের বাসায় চল। না রে, এখানে সব ব্যবস্থা করছি, আর আগামীকাল সকালে চলে যাব। কি বলছিস এগুলো? কতদিন পর আসলি, সবাইকে একসাথে মজা করব। বাট এখন ইয়াসিনকে নিয়ে দেশে ফেরা ভালো। বেশি জার্নি করা ঠিক হবে না, আর আমি তো আবার ব্যাক করব। তোমরা বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না আন্টি, বসবো না।
আচ্ছা সুমাইয়া, শোন, কোনো সাহায্য লাগলে আমাদের বলিস, আমরা সাথে সাথে চলে আসব। জানি তো। আর কিছুক্ষণ কথা বলে সবাই চলে গেল। সুমাইয়া সারা রাত জেগে কাটিয়ে দেয়। সকাল ভোরে সব মেডিসিন ইয়াসিনকে নিয়ে দেশে ফিরে আসে। সুমাইয়া নিজের বাসায় চলে যায়। 1 মাস পর ইয়াসিন কিছুটা সুস্থ হয়ে যায়। সুমাইয়া আর রাজীবের বিয়ে দিয়ে দেওয়া হয় ধুমধাম করে। রাজীব বাসুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রাজীব বুঝতে পারছে না ভেতরে যাবে নাকি। রাজীবের ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তারপরও ভেতরে ঢুকে দেখে সুমাইয়া ঘুমটা দিয়ে খাটের উপর বসে আছে। রাজীব দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে গিয়ে বসলো। রাজীব আস্তে আস্তে গিয়ে সুমাইয়ার ঘুমটা খুলে চমকে গেল। আপনি কে? ওগো মোর প্রাণের স্বামী, মুই তোমার বউ, মোরে চেনো না? এই কে আপনি, সত্যি করে বলেন। আর ম্যাম কোথায়? তিশা রাজীবের গলা জড়িয়ে ধরে বলল, ও মোর প্রাণের স্বামী, এতা কি তা ক? নিজের বউকে চেনো না, ম্যামকে কেন করছো? রাজীব ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিয়ে উঠে দরজা খুলে চলে যেতে নিবে, তখন তিশা পেছন থেকে জড়িয়ে ধরে। সামনে গিয়ে তাক করে টান দিয়ে খাটের উপরে ফেলে দেয়। তারপর উপরে উঠতে যাবে, সাথে সাথে রাজীব সরে যায়। রাজীব খাট থেকে উঠে বলে, বেয়াদব মেয়ে কোথাকার, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। পরপুরুষকে টাচ করছেন। আমি বুঝতে পারছি আপনারা মজা করার জন্য এমন করছেন, বাট এটা মোটেও ঠিক না। মজা করেন ভালো কথা, বাট আমাকে টাচ করবেন না। পরপুরুষকে মুখ দেখানো ঠিক না। তার উপর আপনি আমাকে টাচ করছেন, একজন স্ত্রীর মতো ব্যবহার করছেন, এইটা একদম ঠিক না। সরি দুলা ভাই। সরি, আমি বাজে ব্যবহার করছি। আপনি কেন সরি বলছেন? আপনি ঠিক বলেছেন, আপুর কপাল অনেক ভালো, আপনার মতো স্বামী পেয়েছে। অন্য কোনো ছেলে এলে এতক্ষণ আমার সাথে মজা করে আমাকে টাচ করতো। তাহলে বুঝতে পারছেন, এই ধরনের কাজ আর করবেন না। আপনাকে টাচ করার অধিকার শুধুমাত্র আপনার স্বামীর আর কারো না। তাই স্বামী জিনিসটাকে সস্তা করে দিয়েন না, তার জিনিস তাকে দিয়েন, আর কখনো এমন করবেন না আশা করি। পর্দার আড়াল থেকে তানিয়া, সুমাইয়া আর কিছু ফ্রেন্ড মিলে বের হয়ে বলল, সরি রাজীব, আমরা একটু বেশি মজা করে ফেলছি। বাট হ্যাঁ, একদিক দিয়ে ভালো হলো, আমার সমর জামার চরিত্র কেমন তা আমরা জেনে গেলাম। আমার চরিত্র খারাপ আর আমি মানুষটাই খারাপ, তাই এইটা চেক করার কিছুই নাই। হয়েছে হয়েছে, আমরা যা বুঝার বুঝেছি। এই নাও তোমার বউ। কথাটা বলে তানিয়া সুমাইয়াকে ধাক্কা দিয়ে রাজীবের বুকের উপর ফেলে দেয়। সবগুলো হাসতে হাসতে চলে গেল। সুমাইয়া লজ্জা পেয়ে রাজীবের বুকে মুখ লুকিয়ে ফেলল। রাজীবের এখন ইচ্ছে করছে সুমাইয়াকে ঠাস করে দিতে, কিন্তু কোনো উপায় নেই। বিয়ে যখন করেছে, সেখানে রাজীবের উপরে সুমাইয়ার সম্পূর্ণ অধিকার আছে। রাজীবের ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে হাসির রেখা টেনে সুমাইয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিল। রাজীব সুমাইয়ার উপরে উঠতে যাবে, তখন সুমাইয়া হাত দিয়ে বাধা দিয়ে বলল, আগেই না, আগে চলো নামাজ পড়ে নেই 2 রাকাত। রাজীব মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। সাথে সুমাইয়াও দুজন উজু করে এলো, নামাজ পড়ে মোনাজাত ধরলো। মোনাজাত শেষে সুমাইয়া বলল, আমার খুব ইচ্ছে নামাজ শেষে আমার স্বামী আমার কোলে শুয়ে থাকবে, আমার সাথে দুষ্টুমি করবে, কিন্তু আমার কি কপাল, স্বামী তো উঠে যাচ্ছে। রাজীবের একটু বিরক্ত লাগলো, তাও কিছু না বলে মিষ্টি করে হাসলো। কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। সুমাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাজীব সুমাইয়ার হাতটা বুকের সাথে চেপে ধরলো, তাতে সুমাইয়া আরো খুশি হলো। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে বলল, এখানে সারা রাত বসে থাকবেন নাকি ঘুমাতেও যাবেন? হয়েছে, বুঝছি। রাজীব কোল থেকে উঠে সুমাইয়াকে কোলে তুলে নিল। কোলে তুলে খাট থেকে আসতে লাগলো। সুমাইয়া যত ঘাটের দিকে যাচ্ছিল ততটা লজ্জা পাচ্ছিল। সুমাইয়াকে খাটে শুয়ে দিয়ে 2 হাত খাটের উপর চেপে ধরে বুকের উপর থেকে আঁচলাটা ছাড়িয়ে দিয়ে কিস করতে লাগলো। হঠাৎ করে রাজীব সুমাইয়ার উপর থেকে উঠে বসে পড়ল। সুমাইয়া চোখ খুলে দেখে রাজীব উঠে গেছে। সুমাইয়া উঠে আঁচলটা ঠিক করে বলল, রাজীব কি হলো, উঠে বসলে কেন? না কিছু না। রাজীব আবার সুমাইয়াকে শুয়ে দিয়ে আঁচল ছড়িয়ে গলা থেকে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন ভেসে গেল সুখের এক সাগরে। সকালে ভোরের দিকে আজানের ধ্বনি পেয়ে রাজীবের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে বলতে লাগলো, ভাই ওঠ, নামাজ পড়তে যাব তো। সুমাইয়া হুম হুম করতে লাগলো। রাজীব ঘুম ঘুম চোখে সুমাইয়াকে ছাড়িয়ে দিয়ে ইয়াসিন ভেবে সুমাইয়াকে কোলে তুলতে গিয়ে দেখে অনেক ভারী। সাথে সাথে চোখ খুলে দেখে সুমাইয়া তার দিকে তাকিয়ে আছে। রাজীব সাথে সাথে সুমাইয়াকে খাটের উপর ফেলে নিজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল,
আমার শরীরের জামা কাপড় কই? আর আপনি এখানে কি করছেন? উফ, কোমরটা আমার গেল। এই ছেলে ঘুম থেকে উঠে মাথা খারাপ হলো নাকি? আমি তোমার বউ, তোমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? ইয়াসিন তো পাশের রুমে ঘুমিয়ে আছে। রাজীবের আস্তে আস্তে সব মনে পড়ে গেল। রাজীব কিছুটা লজ্জা পেল, বাট প্রকাশ না করে লাগেজ থেকে শার্ট আর প্যান্ট বের করলো। ওয়াশরুমে গিয়ে দরজা লাগাতে যাবে তখন সুমাইয়া হাত দিয়ে দরজা ধরে বলল, আমিও গোসল করব, আমাকে রেখে কেন গোসল করতে যাচ্ছ? আমি আগে করে নেই, নামাজ পড়তে যাব। আপনার গোসল করতে অনেক লেট হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে আসছি। সুমাইয়া ঠেলে ভেতরে ঢুকে রাজীবকে দেওয়ালের সাথে 2 হাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। রাজীবের কোনো সাড়া না পেয়ে সুমাইয়া ছেড়ে দিয়ে বলল, কি হলো, আমাকে কিস করছো না কেন? আমার এইগুলো ভালো লাগছে না, প্লিজ গোসল করতে দিন। কথাটা বলে রাজীব গোসল করে তোয়াল দিয়ে মুছে ড্রেস চেঞ্জ করে নিল। অজু করে রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ভাইকে কোথায় পাই, কোন রুমে যে আছে কে জানে। রাজীব হাঁটছিল, তখন পেছন থেকে ইয়াসিন ডাক দিল। ভাইয়া কোথায় যাও? রাজীব পেছনে তাকিয়ে দেখে ইয়াসিন। ইয়াসিনের কাছে গিয়ে বলল, ভাই, তোর রাতে ঘুম হয় নাই তাই না? না মানে হ্যাঁ হয়েছে তো, হবে না কেন? মিথ্যা বলছিস কেন পিচ্ছি? চল নামাজ পড়ে আসি। মসজিদ অনেক দূর, ঘরে পড়তে হবে। তুই কিভাবে জানলি? আমি জানি, এখানে আগে এসেছি। কার সাথে? রূপার সাথে এসেছি, সামনে পার্ক আছে। কি এই বদমাইশ, আর কত জায়গা চিনিস তুই? অনেক জায়গা। আচ্ছা চলো নামাজ পড়ে নেই। তোমার রুমে যাব নাকি? না থাক, আমার রুমে চলো, ভাবি রাগ করতে পারে। কিছুই বলবে না, চল আমার রুমে নামাজ পড়ে নেই। ইয়াসিন আর রাজীব রুমে গিয়ে দুজনে 2টা জায়নামাজ নিয়ে নামাজ পড়তে লাগলো। সুমাইয়া ওয়াশরুম থেকে বের হতে গিয়ে দেখে ইয়াসিন আর রাজীব নামাজ পড়ছে। ইয়াসিন আর রাজীবের পেছনে জায়নামাজ বিছে নামাজ পড়তে লাগলো। ইয়াসিন আর রাজীব নামাজ পড়ে দুইজন পেছনে ঘুরে তাকাতে চমকে যায়, দেখে সুমাইয়া নামাজ পড়ছে। মোনাজাত শেষ হতে রাজীবের বাসর রাতের কথা মনে পড়ল। রাজীব জায়নামাজটা নিয়ে সুমাইয়ার সাথে বিছিয়ে সুমাইয়ার কোলে মাথা দিল। ইয়াসিন অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল। সুমাইয়া মুচকি হাসি দিয়ে মোনাজাত শেষ করলো। রাজীব ইয়াসিনকে বলল, ওইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এখানে এসে আমার উপরে শুয়ে পড়। ভাইয়া তুমি এখানে আসো। ইয়াসিন যেতেই সুমাইয়া ওর পায়ে মাথা দিতে বলল। ইয়াসিন মিষ্টি করে হেসে মাথা দিয়ে বলল, ভাবি তুমি অনেক ভালো। তাই কিভাবে ভালো হইলাম? আমি দেখেছি আমার পাশের বসার রনি, ওর ভাবি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু তুমি আমাকে অনেক আদর করো, আবার আজ আমাকে কোলে শুয়ে দিলে। আমিও খারাপ ব্যবহার করব তো? কথাটা শুনে ইয়াসিন মন খারাপ করলো। সুমাইয়া মাথায় হাত বুলিয়ে বলল, খারাপ ব্যবহার তখন করব যখন দেখব তুমি ঠিকমতো পড়াশোনা করছো না, তখন অনেক বকা দিব। আর যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অনেক আদর করব আর ভালোবাসবো, তুমি যা চাইবে তাই দিব। ভাবি আমি তো গুড বয়, ভাইয়াকে বলো। ভাইয়া আমি পড়াশোনা করি তো। তাহলে তো খুব ভালো, তাহলে অনেক ভালোবাসবো আর আদর করব। আর তুমি এবার কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। বাহ, পড়া তো অনেক এগিয়েছে। ওকে, তুমি যদি ক্লাস 8-এ ভালো রেজাল্ট করতে পারো তাহলে তুমি যা চাইবে সেটাই দিব। ইয়াসিন কোল থেকে উঠে সুমাইয়ার গলা জড়িয়ে ধরে বলল, আমার কিছু লাগবে না, শুধু তুমি সবসময় এমন থেকো, অন্য ভাবিদের মতো হয়ে যেও না। ইয়াসিনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, না হব না অন্যদের ভাবির মতো। আই লাভ ইউ ভাবি। আই লাভ ইউ টু। রাজীব কোল থেকে উঠে ভ্রুকুচকে তাকিয়ে বলল, হ্যাঁ রে ইয়াসিন, তুই না কিছুক্ষণ আগে ভাবির ভয়ে ঘরে আসতে চাইলি না, আর এখন ভাবির আদর খাচ্ছিস, আবার আই লাভ ইউ বলা হয়েছে। দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। রাজীব ইয়াসিনকে মারতে যাবে, ইয়াসিন সুমাইয়াকে ধাক্কা দিয়ে রাজীবের উপর ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। রাজীব সুমাইয়ার দিকে তাকিয়ে রইল, সুমাইয়া রাজীবের দিকে তাকিয়ে রইল। দুজন দুজনের দিকেই তাকিয়ে হেসে দেয়। সুমাইয়া বলে, তুমি কি আবার ঘুমাবে নাকি আমার সাথে গল্প করবে? গল্প করার অনেক সময় আছে, এখন ঘুমাবো, এমনিতে সারা রাত। বলতে গিয়ে লজ্জা পেল। সুমাইয়া কিছুটা লজ্জা পেয়ে 3টা জায়নামাজ তুলে ভাঁজ করতে লাগলো। রাজীব উঠে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় ঘুম ভাঙতে রুমের ভেতরে হাসাহাসির শব্দ পেয়ে চোখ খুলে তাকাতে সারা রুমে মেয়ে মানুষ দিয়ে ভরে গেছে। রাজীব আবার চোখ বন্ধ করে ফেলল। তানিয়া সুমাইয়াকে বলছে, এই আমাদের দুলাভাই কেমন রে?
রাতে যা বুঝলাম একটু রাগী টাইপের, কিন্তু অনেক ভালো। তুই অনেক লাকি রে। আমার এখন মন চাচ্ছে আমার থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করতে। তোর ছোট দেবরটা যদি আরেকটু বড় হতো তাহলে ওকে বিয়ে করে নিতাম। কথাটা বলে সবাই খিলখিল করে হাসতে লাগলো। তানিয়া আবার হাসতে হাসতে বলল, হাসিস না তো, সত্যি তোর স্বামী আর দেবর এত সুন্দর হয়েছে না। এমনিতেতে তোর শাশুড়িও কম না। না জানি তোর শ্বশুর কত সুন্দর ছিল। তোর বরটা দেখ কত সুন্দর করে ঘুমাচ্ছে। একবার তাকালে মনে হয় সারা জীবন ওর মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতাম। পেতনি, আমার স্বামীর দিকে বেশি নজর দিস না। এমনিতেই আমার পিচ্চি বড়টা, তার উপরে তুই নজর দিচ্ছিস। সবাই খিলখিল করে হাসতে লাগলো। তানিয়া এখনো রাজীবের দিকে তাকিয়ে আছে। রাজীব হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, কারণ ওর আম্মুর কথা শুনে বুকের ভেতর ধুক করে উঠল। রাজীব চোখ বন্ধ না করে চোখ খুলে উঠে পড়ল। রাজীবকে দেখে তানিয়া বলল, কি পিচ্ছি দোলাভাই, আমার দোস্ত কেমন দিল? মানে হলো কেমন আদর করলো? তেমন না। সুমাইয়া হা করে তাকে রাগের লোক নিয়ে বলল, আমি তোমাকে আদর করি নাই তেমন। রাজীব হাসতে হাসতে বলল, আরে রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছি ওনাদের সাথে। দূর, আমি কি একটু মজাও করতে পারবো না? দূর, আপনারা থাকেন। আবার আমি কি বলবো? উনি রেগে আমাকে ধরে মেরে তক্তা বানিয়ে দিবে। রাজীবের কথা শুনে সুমাইয়া ওর বান্ধবীরা হেসে দিল। রাজীব একটা পাঞ্জাবি নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে পরে নিল। পাঞ্জাবি পরে ওর আম্মুর রুমের দিকে গেল। খুঁজতে খুঁজতে চলে গেল রুমে, গিয়ে দেখে রাজীবের আম্মু আর সুমাইয়ার আম্মু কথা বলছে। রাজীবকে দেখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। কথাটা বলে রাজীবের আম্মুর দিকে তাকালো। রাজীবের আম্মু বুঝে গেল কিছু একটা হয়েছে। কি হয়েছে আব্বু? বৌমা রেডি হয়েছে? অ্যানি রেডি হচ্ছে। আম্মু, ভাই কই? তোমার ভাই তো বাইরে সবার সাথে নাচ গান নিয়ে বিজি আছে। ও আচ্ছা আচ্ছা আম্মু, আমি তাহলে আসছি। কি জন্য এসেছিস বলে যা। তেমন কিছু না আম্মু, ওই দেখতে আসলাম তুমি কি করছো। ও আচ্ছা, শোন, বৌমাকে নিয়ে নিচে যা। রাজীব আবার নিচের রুমে গেল। সেখানে গিয়ে সুমাইয়াকে রেডি হতে দেখে নিচে নেমে সব অনুষ্ঠান করে পরের দিন রাজীব আর সুমাইয়া রাজীবদের বাসায়। সেখানে 7 দিন থেকে বাবার বাড়িতে চলে গেল। রাজীব নিজের বাড়িতে থাকে। রাজীব সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। রাজীব অফিসে গিয়ে ফাইল নিয়ে কাজ করতে লাগলো। ছুটির পর আজ প্রথম অফিস। রাকিব রাজীবকে দেখে বলল, আপনাকে এখন কি বলে ডাকবো? স্যার, নাকি আগে যেমন ছিলাম তেমন? দ্যাট কি যে বলো না, আমি সেই ছোট আছি। আমাকে আগের মতো নাম ধরে ডেকো। আচ্ছা ভাই, অনেক দিন ধরে ফাইল দেখি না, অনেক জমা হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখো। রাজীব নিজের মতো কাজ করছে। স্বাতী রাজীবের কাছে এসে বলল, স্যার, ম্যাম আপনাকে ডাকে। আচ্ছা আপনি যান, আমি আসছি। মনে হয় তোমার সাথে রোম্যান্স করবে। দ্যাট কি বলেন? এটা অফিস, এখন আমাদের সম্পর্ক বস আর কর্মচারী সম্পর্ক। আচ্ছা থাকো, আমি দেখি কি বলে। রাজীব ফাইলটা রেখে ক্যাবিনের সামনে গেল। স্বাতী রুম থেকে বের হয়ে যায়। রাজীব দরজার সামনে গিয়ে বলল, আসবো ম্যাম। হ্যাঁ আসো। রাজীব ভেতরে ঢুকে বলল, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শোন, ছুটির কারণে অনেক ফাইল জমা হয়ে গেছে। 3 দিনের মধ্যে ফাইলগুলো তৈরি করতে হবে। আর আমাদের একটা মিটিং আছে, তাই 3 দিনের মধ্যে যেভাবেই হোক তৈরি করতে হবে। ওকে, বুঝতে পারছি। এই 3 দিন রাত জেগে কাজ করলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে, আপনি চিন্তা করেন না। ওকে, এদিকে আসো তো দেখি, কপালে ওটা কি? রাজীব হাত দিয়ে মুছতে মুছতে বলল, কোথায় কি? আসতে বসে আসো। রাজীব সুমাইয়ার কাছে গিয়ে মুখটা এঁকে দিল। সুমাইয়া মিষ্টি করে হেসে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। রাজীব মুচকি হাসি দিয়ে সুমাইয়াকে ধরে গালে কিস করে দিল। আর সুমাইয়া হা করে তাকিয়ে রইল। মুখ বন্ধ করেন, মশা যাবে। তুমি তো আছো মশা ধরার জন্য। যাই হোক ম্যাম, আমি তাহলে এখন আসছি। আচ্ছা আম্মু, ভাইয়া কেমন আছে? আর তুমি খেয়েছো সকালে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাইছি। আপনি খাইছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আম্মু তোমাকে বাসায় যেতে বলেছে। কাজগুলো শেষ হোক, আপনার মিটিং শেষ হলে যাব, গিয়ে আন্টির সাথে দেখা করে আসবো।
ও বললেন না খেয়েছেন কি সকালে? আসলে হয়েছেটা কি? বুঝেছি, খান নাই। সারা রাত কাজ করছেন নাকি? রাজীব ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে দিল। খাবার আসার পর রাজীব সুমাইয়াকে সোফায় বসে খাওয়া দিতে লাগলো। সাথে দরজার আড়াল থেকে দেখে রাগে গজ গজ করতে লাগলো। সুমাইয়া রাজীবের হাসি মুখের দিকে এক নজর তাকিয়ে আছে। রাজীব চোখ দিয়ে ইশারা করে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি আমাকে রিজেক্ট করা ছেলেটা আজ নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আজ সেই আমার স্বামী। অবাক করার বিষয় না? তুমি আমাকে দেখতে পারতে না। তোমার ফোনে আমার নাম্বার সেভ করা ছিল। বিরক্তিকর। রাজীব অবাক হয়ে চমকে বলল, আপনি কিভাবে জানলেন? তুমি যখন গোসল করতে গিয়েছিলে আমি তোমাকে কল দিতে রুমে এসে দেখি তোমার ফোন বাজছে, তুমি নাই। ফোনটা হাতে নিতেই দেখি আমার নাম্বার বিরক্তিকর লেখা আছে। সরি, আসলে তুমি অফিসে এসে প্যারা দিয়েছো আর তুমি আমার দিকে যেভাবে তাকাতে ওইটা আমার পছন্দ হতো না, তাই। আর এখন দেখো আমি নাম চেঞ্জ করছি, বউ নামে সেভ করছি। আচ্ছা রাজীব, আমি আর খাবো না। তুমি এখন যাও, কাজ করো। বিরক্ত করবো না, যাও। রাজীব সুমাইয়ার দিকে তাকিয়ে বুঝতে পারল সুমাইয়া অভিমান করেছে। রাজীব কিছু বলল না। ও উঠে হাত ধুয়ে চলে গেল। সুমাইয়া চেয়ারে বসে উপরের দিকে মাথা দিয়ে বসে থাকলো। সাথী এসে সুমাইয়াকে বলল, ম্যাম, এই ফাইলটা দিন। সুমাইয়া বাস্তব জগতে এসে ফাইলটা হাতে নিল। সুমাইয়া ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। সুমাইয়া নিজের কাজ করতে লাগলো আর রাজীব ফাইলগুলো এক এক করে দেখতে লাগলো। দুপুরের দিকে সবাই খেতে গেছে। রাজীব গেল না। দুপুরে ইয়াসিন কল দিল। রাজীব ফোনটা ধরে বলল, হ্যাঁ ভাই বল। ভাইয়া খেয়েছো? না রে ভাই, পরে খাবো, অনেক কাজ আছে, তুই আম্মু খেয়ে নে। না না, তুমি আগে যাও, খেয়ে নাও। ভাই অনেক ফাইল জমা হয়ে গেছে আর 2 দিন পর মিটিং আছে, যার জন্য এখন কাজ করা দরকার। প্লিজ ভাই বোঝার চেষ্টা কর। আচ্ছা, যখন খাবে আমাকে বলো। কথাটা বলে ফোনটা কেটে দিল। রাজীব কিছু বলতে পারল না। তখন সুমাইয়া এসে বলল, ইয়াসিন আমাকে কল দিয়েছিল, তুমি খাবার খেয়ে আসো। আমি একাই আপাতত কাজ করে নিচ্ছি। ইয়াসিন ওইদিকে না খেয়ে আছে। আপনি খাবেন না? না, পেট ভরে আছে, খাওয়ার ইচ্ছে হচ্ছে না। আমি কিছু শুনতে চাই না, আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিয়েন। বলছি তো ক্ষুধা নাই, কানে শোনো নাই নাকি? না শুনি না, আপনি কেবিনে যান, আমি আসছি, বাই। আমার জন্য খাবার আনলে ফেলে দিব বলে দিলাম। রাজীব কিছুটা অবাক হয়ে সুমাইয়ার দিকে তাকালো। ভাবতে পারছে না এটা সুমাইয়া তো, এভাবে কথা বলছে। রাজীব আর কিছু না বলে একাই চলে গেল ক্যান্টিনে, গিয়ে বসে থাকলো। বাট কোনো কিছু খেলো না। পরে ওর ভাইকে ফোন দিয়ে বলল, ভাই খেয়ে নে, আমি এসেছি ক্যান্টিনে, তুই আম্মু খা। ওকে ভাইয়া। ফোনটা কেটে দিয়ে রাজীব না খেয়ে চলে গেল। আবার কাজে মন দিতে লাগলো। সারাদিন কাজ করে 8টার দিকে সবাই চলে গেল। কয়েকজন থাকলো শুধু। এভাবে কাজ করতে করতে 10টায় বেজে যায়। পরে সুমাইয়া বাইরে এসে দেখে কয়েকজন যায় নাই। এ কি, আপনারা জান নাই? না ম্যাম, আমাদের এখন ফাইল পুরো শেষ হয়নি। আর রাজীবের উপরে আমরা সবাই এত কাজ চাপে দিতে পারি না। আর 1 ঘন্টার ভিতরে কাজ শেষ হয়ে যাবে। না থাক, সকালে করেন। এখন বাসায় যান, রাত অনেক হয়েছে। আল্লাহ চাইলে আমরা এই ডিলটা পাবো, না হলে নাই। এত কাজ করতে হবে না, আপনারা চলে যান। হ্যাঁ আপনারা চলে যান, এই কয়েকটা ফাইল আমি দেখে নিব। সবাই যেতে চাইছিল না। রাজীব সুমাইয়ার কথাতে যেতে বাধ্য হলো। সাথে সাথী চলে গেল। রাজীব কাজটা করতে যাবে তখন সুমাইয়া বলল, আমি শুধু ওদের একা বলি নাই, আপনাকে বলছি। আপনি চলে যান ইয়াসিন, আপনার জন্য টেনশন করছে। আপনার ফোন বন্ধ, ইয়াসিন কান্না করছে। আমাকে ফোন দিয়েছিল, চান বাসায়। রাজীব ফোনটা হাতে নিয়ে দেখে আসলে ফোন অফ হয়ে গেছে। রাজীব সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, আজ আমাকে আপনি আপনি করে কথা বলছেন যে? কেন বলতে পারি না নাকি? আপনি তো আমাকে আপনি আপনি করেন, তাহলে আমি বললে সমস্যা কোথায়? রাজীব কথা বাড়ালো না। রাজীব উঠে ফাইলগুলো নিয়ে ব্যাগের ভেতরে দিয়ে বলল, আপনি চলেন, অফিসে একা থাকবেন নাকি? আপনি যান, আমি চলে যাব। একসাথে বের হই। না ধন্যবাদ, আপনি যান। রাজীব কিছু না বলে বের হয়ে গেল। সুমাইয়া রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকলো। আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল।
সুমাইয়া মনে মনে ভাবতে লাগলো, আমি জানি রাজীব, তুমি আমাকে ভালোবাসো না। আমি বাধ্য হয়ে আমার সাথে ভালো ব্যবহার করছো, আমাকে টাচ করছো। রাজীব, তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে আর জোর খাটাবো না। আমি সব সময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করব, বিরক্ত করতে চাই না আর তোমাকে। কথাগুলো ভেবে সুমাইয়ার চোখের পানি মুছে ক্যাবিনে চলে গেল। রাজীব অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সুমাইয়া বের হলো না দেখে রাজীবের রাগ হতে লাগলো। রাজীব আবার অফিসের ভেতরে গেল, গিয়ে সুমাইয়ার ক্যাবিনের ভেতরে ঢুকে রাগে কিছু বলতে যাবে, দেখে সুমাইয়া টেবিলের উপর মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাজীব আস্তে আস্তে সুমাইয়ার কাছে গিয়ে কাঁধে হাত দিল। সুমাইয়া চমকে উঠল, চোখ তাড়াতাড়ি মুছে সামনের দিকে তাকিয়ে দেখে রাজীব। চেয়ার থেকে উঠে রাগী কণ্ঠে বলল, কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? সমস্যা কি আপনার? যেতে বলছি না, যান। এখনো যান নাই কেন বলেন তো? রাজীব সুমাইয়ার দিকে তাকিয়ে বুঝতে পারছে না কি বলবে। রাজীব স্বাভাবিক হয়ে বলল, ম্যাম বাসায় চলেন, আর রাতে তো কিছু খান নাই, চলেন বাসায়, রাত জাগলে শরীর খারাপ করবে। সুমাইয়া চিল্লিয়ে বলল, কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? সমস্যা কি আপনার? যেতে বলছি না, যান। এখনো যান নাই কেন বলেন তো? কথাটা বলে সুমাইয়া নিজের ব্যাগটা নিয়ে চলে গেল। রাজীব মুচকি করে হেসে দিল। তারপর আমি বের হলাম। রহিম মিয়া অফিস বন্ধ করে দিল। আমি বাইকটা নিয়ে রওনা দিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ইয়াসিনকে তুলে খাওয়া দিয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতেই দেখলাম সুমাইয়া রেগে আছে। আমাকে দেখে বলল, রাজীব সাহেব, আপনার আসার সময় কয়টায় আসলেন? কয়টায়? এটা আপনার অফিস, আপনি এখানে কাজ করেন। এটা আপনার শ্বশুর বাড়ি না যে যখন তখন যা ইচ্ছে তখন আসবেন। টাইম মতো আসতে পারেন না। এখন আপনার অফিসে আসার সময় কত বাজে ঘড়িতে একবার দেখেন। সরি ম্যাম, আসলে। কি আসলে? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই না। এখন নিজের জায়গায় বসে কাজ করে দেন, সন্ধ্যার ভেতরে যেতে হবে। ওকে ম্যাম। রাজীবের খারাপ লাগলো, কিছু বুঝতে না দিয়ে নিজের জায়গায় বসে কাজ করতে লাগলো। রাকিব রাজীবের কানে কানে বলল, কি ব্যাপার ম্যাম, তোমাকে বকা দিল? ঠিক তো করছে। অফিসে উনি আমার বস, আর ওনার বকা দেওয়ার অধিকার আছে। আমার ভুল হয়েছে। আচ্ছা, আপনি আপনার কাজ করেন। রাকিব সাহেব আর কিছু বলল না। রাজীবের কাজে মন বসছিল না। সুমাইয়ার কথাগুলো কানে বাজছিল। রাজীব ভাবতে লাগলো, এটা আমার শ্বশুর বাড়ি না, এইটা আমি জানি, বাট আপনার এভাবে বলাটা ঠিক হয় নাই। এত সমস্যা হচ্ছে আমাকে নিয়ে, তাহলে সোজা বলে দিতে পারেন। আমি আর কাজ করতে আসবো না। সবার সামনে আমাকে অপমান করলেন আপনি। রাজীব মনে মনে কতগুলো ভেবে ফাইলের দিকে তাকালো। এক এক করে ফাইলগুলো চেক করতে লাগলো। দুপুর হয়ে গেল। ইয়াসিন ফোন দিতেই সোজা মিথ্যে বলে দেয় খেয়েছে, কিন্তু রাজীব এখনো খায়নি। রাজীব কাজ শেষ করে রাকিব আর রাজীব একসাথে সুমাইয়ার ক্যাবিনের কাছে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? জি আসেন। সুমাইয়া ফাইলের দিকে তাকিয়ে আছে। রাকিব ফাইলগুলো এগিয়ে দিল। রাজীব ফাইল এগিয়ে দিয়ে চলে আসলো। রাকিব সুমাইয়াকে সব বুঝিয়ে দিল। সুমাইয়ার খুব ভালো লাগলো কাজগুলো। গুড, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। আর ম্যানেজারকে ডাক দিয়েন তো। আচ্ছা ম্যাম। রাকিব চলে যায়। ম্যানেজারকে পাঠিয়ে দিতে তার সাথে পরামর্শ করে বের হয় সিলেট যাওয়ার জন্য। রাজীবকে কিছু না বলে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আপনাদের ছুটি, আপনারা বাসায় চলে যেতে পারেন। আমি আজকে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। কথাটা বলে সুমাইয়া চলে গেল। সবাই খুশি হয়ে যায় যার মতো। বাসায় চলে আসে। রাজীব অফিস থেকে বের হয়ে সোজা একটা পার্কে গিয়ে বসে ভাবতে লাগলো, আমি কি এমন করলাম যার কারণে উনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছে? নাকি আসলে উনি আগের কথা নিয়ে পড়ে আছে? আরে ধুর, উনি আমার কাছে যেন না আসে, আমি তো এটাই চাইছিলাম। তাহলে আজ কেন উনি আমার থেকে দূরে থাকাতে এত কষ্ট হচ্ছে? আজ কেন ওনাকে কাছে পেতে ইচ্ছে করছে? ওনার অবহেলাগুলো মনে হচ্ছে বুকের ভেতরে কেউ কাটার মতো কেটে যাচ্ছে। আজ সিলেট চলে গেলেন, একবার আমাকে বললেনও না চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আমার সাথে কথা বললে কি হতো? সবার সাথে কথা বলা যায়, শুধু আমার সাথে না। একবার সিলেট থেকে আসেন, তখন বোঝাবো আমাকে কষ্ট দেওয়ার ফল কি হয়। রাজীব কথাগুলো ভাবছে। একটা করে নদীর পানিতে ঢেল ছুটতে লাগলো। অনেকক্ষণ বসে থেকে রাতে বাসায় চলে আসলো। শুয়ে থেকে সুমাইয়ার স্মৃতিগুলো মনে করতে লাগলো। ভাইয়া, কিছু হয়েছে তোমার? কই না তো। জানি কিছু হয়েছে, বলো কি হয়েছে ভাইয়া? কিছু না রে ভাই।
ভাবির কথা ভাবছো নাকি? মার দিব, পড়তে বস যা। ইয়াসিন কিছু না বলে পড়তে বসলো। রাজীব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হাঁটাহাঁটি করে সকালে খাবার খেয়ে ঘুরতে বের হলো। সারা দিন ঘোরাঘুরি করে বাসায় আসতে রাজীবের আম্মু বলল, রাজীব, বৌমার সাথে কথা হয়েছে? না তো আম্মু। তুই ফোন দিস নাই। বৌমা মিটিংটা সফল হয়েছে, আর বৌমা বলল তোকে নাকি কিসের গিফট দিবে, তাই তোকে 8টার দিকে বৌমাদের বাড়িতে যেতে বলছে। ও আচ্ছা। রাজীব ভাবতে লাগলো, কিসের গিফট দেবে আল্লাহ জানে। এখনো রেগে আছে কিনা কে জানে। না, রাগ করলে গিফট দেওয়ার কথা বলতো না। রাজীব ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। এখন বাজে 7:34, তাই রেডি হয়ে নিল। রেডি হয়ে বাইকটা নিয়ে একটা দোকানে গিয়ে মিষ্টি কিনে নিল। মিষ্টি কিনে সুমাইয়াদের বাসার দিকে রওনা দিল। বাসার ভেতরে গিয়ে বাইক থামিয়ে সদর দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতে সাথে সাথে খুলে দিল। সামনের দিকে তাকাতে রাজীব দেখতে পেল রাজীব কলিং বেল বাজাতে দরজা খুলে যায়। সামনের দিকে তাকাতে দেখে রাজীবের শাশুড়ি। রাজীবকে দেখে খুশি মনে বলল, কেমন আছো রাজীব? এতদিন পর বুঝে আমাদের কথা মনে পড়লো? ওয়ালাইকুম আসসালাম। কই এতদিন পর? এই তো কয়েকদিন আগেই ঘুরে গেলাম। ভিতরে আসো। রাজীব ভেতরে গিয়ে বুয়ার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে সবার সাথে কথা বলে সুমাইয়ার রুমের দিকে চলে গেল। সুমাইয়া রুমের সামনে গিয়ে নক করলো। কে? ম্যাম আমি। সুমাইয়ার রাগ হলো ম্যাম কথাটা শুনে, কিন্তু নিজের ভেতরে রাগ চেপে রেখে বলল, ও রাজীব সাহেব, ভেতরে আসেন। ভেতরে ঢুকতে দেখতে পেল দুটা ছেলে আর একটা মেয়ে খাটের উপরে বসে থেকে হাসাহাসি করছে। একটা মেয়ে তাকে দেখে বলল, আরে আপনি সেই ছেলেটা না যার সাথে পার্কে দেখা হয়েছিল? তুই চিনিস নাকি? না, চিনি না, পার্কে মাঝে মাঝে দেখতাম, বাট এই ছেলেটা তোদের এখানে? ও আচ্ছা, ওই হলো রাজীব। আর রাজীব এরা আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে আমি পরে আসি, আপনারা কথা বলেন। ওরা এখন চলে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। আচ্ছা দোস্ত, তাহলে আমরা এখন আসছি, অন্য একদিন দেখা হবে, বাই। কথাগুলো বলে চারজন চলে গেল। সুমাইয়া চারজনকে এগিয়ে দিতে গেল। রাজীব সুমাইয়ার খাটে বসে সুমাইয়ার ছবিটা দেখতে লাগলো। সুমাইয়া বন্ধুদের এগিয়ে দিয়ে এসে দরজার সামনে থেকে বলল, রাজীব সাহেব, আপনি আপনার আম্মুর কাছ থেকে শুনেছেন যে আমি আপনাকে একটা গিফট দেব? রাজীব সুমাইয়ার ছবিটা রেখে হাসি মুখে বলল, জি শুনেছি, বাট আমার গিফট লাগবে না। তা কি করে হয়? আপনার গিফটটা নিতে হবে। দাঁড়ান, দরজাটা আটকিয়ে দিই। সুমাইয়া দরজাটা আটকে দিল। রাজীব মনে মনে খুশি হলো আর ভাবতে লাগলো, দরজা যত আটকাও একদম কাছে আসতে দিব না। আমাকে 2 দিন ধরে অনেক কষ্ট দিয়েছে আর না, এখন আমিও প্রতিশোধ নিব। কথাগুলো ভাবছিল তখন সুমাইয়া রাজীবের কাছে এসে বলল, সরি রাজীব, তোমার গিফটে দিতে দেরি হবে। 3 মাস পর দিতে পারবো, কারণ আমাদের বিয়ে হয়েছে কয়েকদিন হলো। এখন 3-4 মাস পর ছাড়া ডিভোর্স দেওয়া যাবে না। কথাটা শুনে রাজীব লাফ দিয়ে উঠল। মানে? এভাবে চমকে উঠলে কেন? তুমি যেটা চাও সেটাই তো দিচ্ছি। তোমাকে সারা জীবনের মতো মুক্ত করে দিব। তোমার আর জোর করে আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে না, না জোর করে আমার সাথে সম্পর্ক করতে হবে, না জোর করে আমার কেয়ার করতে হবে। অনেক মনের বিরুদ্ধে কাজ করছো। আমি সত্যিই ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়েছিলাম, যে নিজের কথা না ভেবে অন্যের কথা বেশি ভাবে, যে নিজের বিরুদ্ধে গিয়ে অন্যকে সুখে রাখার চেষ্টা করে। তাই অনেক ভেবে দেখলাম আর তোমাকে নিজের মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। তোমাকে মুক্ত করে দিব। ডিভোর্স হয়ে গেলে তুমি মুক্ত হয়ে যাবে। চিন্তা করো না, কেউ তোমাকে ভুল বুঝবে না। আমি সবাইকে নিজে বলবো আমার তোমাকে আর ভালো লাগে না, তাই তোমার সাথে সংসার করতে চাই না। তো সবাই আমাকে ভুল বুঝবে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আর হ্যাঁ, একটা কথা বলি, বিয়ে করলে এমন মেয়েকে বিয়ে করো যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে, যে আমার থেকে তোমার প্রতি বেশি কেয়ার করবে। ও সরি, আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই, না তোমার কেয়ার করেছি। আমি সব সময় তোমার উপরে জোর করে গেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ও হ্যাঁ, ভেবো না আমি তোমাকে ডিভোর্স দিলে আবার পরে চাকরি কেড়ে নেব। না, এগুলো কিছুই করব না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমাদের সম্পর্ক 3 মাস পর বস আর কর্মীর মধ্যেকার সম্পর্ক থাকবে। কথাগুলো বলে ফেললো এক নিঃশ্বাসে। সুমাইয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুমাইয়া আবার বলল, দেখো না আমার চোখ দুইটা কি বেইমান, আমার কথা একটুও শোনে না। কখন থেকে বলছি চোখের পানি বের হয়ে যাস না,
তাও আমার কথা শুনে না, অনবরত এমনিতেই বের হয়। জানো রাজীব, আমার মনটাও না বেইমান, ব্যথা পেতে চায় না, বারবার বোঝাই, ওরা বোঝেই না, খালি কষ্ট পায়। ওরা কেন বোঝে না তোমাকে মুক্ত করে দিলে তুমি সুখে থাকবে? সুমাইয়াকে আর কিছু বলতে না দিয়ে রাজীব সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না করে দেয় সুমাইয়া, নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে বলল, রাজীব কাঁদছো কেন? ও তোমাকে মুক্ত করে দিচ্ছি সেই জন্য খুশিতে কান্না করছো, তাই না? ওকে তাহলে কান্না করো, খুশিতে কান্না করা ভালো। রাজীব সুমাইয়াকে ছেড়ে দিয়ে দুই বাহু ধরে বলল, প্লিজ তুমি চুপ করবে? আমি তোমাকে একবার বলছি এই সব যে আমি তোমার উপরে বিরক্ত হই। আমি তোমার সাথে মনের বিরুদ্ধে তোমার সাথে মিশি, তোমার সাথে কথা বলি, কেয়ার করি। একবার বলছি আমি। হ্যাঁ মানছি আমি এতদিন তোমাকে নিজের মন থেকে ভালোবাসি নাই। হ্যাঁ মানছি আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মানতে পারি নাই, কিন্তু আমি এখন তোমায় ভালোবাসি। কারণ আমি এই 3 দিনে বুঝে গেছি আমার তোমাকে ছাড়া চলবে না। ওই 2 দিন তুমি আমাকে অবহেলা করছো, যে এইটাতে আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার চলবে না। তোমাকে আমার চাই মানে চাই। তোমার ব্যবহার আমার খুব অভিমান হতো। তুমি আমাকে আগের মতো জোর করে কিস দাও নাই, আমাকে হুটহাট করে জড়িয়ে ধরে বলোই নাই পিচ্ছি আই লাভ ইউ। আমার জামাইটাকে আমি অনেক ভালোবাসি। আমার সাথে 2 দিন তুমি কোনো দুষ্টামি করো নাই। আমি এই 3 দিনে কতটা মিস করছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব, আর সেইখানে আমার ভালোবাসার কথা প্রকাশ করব। কিন্তু না, তুমি আমাকে কি সারপ্রাইজ দিতে চাইছো? ডিভোর্স। ওকে ভালো দিয়ে দাও, সমস্যা নাই। তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো তাহলে দিয়ে দাও, আমার কোনো সমস্যা নাই। যা ইচ্ছে তুমি তাই ভালো তাই করো। আর আমি মরলে কি বাঁচলে কি কখনো খবর নিবে না। আমি চলে যাচ্ছি, বাই। কথাটা বলে রাজীব কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যেতে লাগলো। সুমাইয়া কান্নায় ভেঙে পড়ল। সুমাইয়া হাঁটু গেড়ে বসে পড়ল, কান্না করতে লাগলো। সুমাইয়ার আম্মু রাজীবকে কাঁদতে দেখে অনেক ডাক দিল, কিন্তু রাজীব কোনো কথার উত্তর দিল না। সুমাইয়ার আম্মু সুমাইয়ার রুমে এসে দেখে সুমাইয়াও কান্না করছে। সুমাইয়ার আম্মু সুমাইয়ার কাঁধে হাত দিতে সুমাইয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি রাজীবের ভালোর জন্যই তো ওকে আমি ডিভোর্স দিতে চাইলাম, কিন্তু রাজীব আমাকে এখন বলছে ওই আমাকে ভালোবাসে। আম্মু, যখন আমি ওকে খুব কাছে চাইছি তখন তো ও আমাকে কাছে চায় নাই। আমি যখন ওকে দূরে সরিয়ে দিতে চাই তখন কেন ওই আমাকে কাছে পেতে চায়? আম্মু, এখন কি করব? কি হয়েছে? এসব কি বলিস? তুই রাজীবকে ডিভোর্স দিতে চাস মানে? রাজীব তোকে ভালোবাসে না? এতদিন তাহলে কি ছিল? আচ্ছা শোন, আমি জানি না তোদের মধ্যে কেমন সম্পর্ক, শুধু এতটুকু বলতে পারি, স্বামীদের মন পেতে হলে স্ত্রীদের ধৈর্য থাকা দরকার। এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে চলে না। কোথায় স্বামীর মন পাওয়ার জন্য নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চেষ্টা করবি, তা না করে কি করছিস? স্বামীকে ছেড়ে দিচ্ছিস। পাগল মেয়ে কোথাকার, যা ঘুমিয়ে পড় যা। এদিকে রাজীব বাসায় গিয়ে সোজা নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। ইয়াসিন পাশে শুয়ে আছে। ইয়াসিন কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। ভাইয়া কি হয়েছে? কান্না করছো কেন? রাজীব ওর ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইয়াসিন কিছু বুঝতে পারলো না কি হয়েছে ওর ভাইয়ের। রাজীব ইয়াসিনের কোনো কথার উত্তর না দিয়ে শুধু কান্না করে গেল। কান্না করতে করতে রাজীব ঘুমিয়ে গেল। ইয়াসিন ঘুম আর আসলো না। অনেকক্ষণ জেগে থেকে ফজরের আজান দিল। ইয়াসিন উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে গেল। রাজীব ঘুমিয়ে আছে। রাজীবের ঘুমের ভেতরে মনে হলো কেউ একজন ওর বুকের উপরে শুয়ে আছে। রাজীব ওর ভাইকে ভেবে জড়িয়ে ধরলো, কিন্তু অনুভব করলো ইয়াসিন চিকন, কিন্তু এটা একটু বড় আর কেমন একটা মেয়েলি ঘ্রাণ আসছে। রাজীব চোখ খুলে ফেললো, দেখেন সুমাইয়া রাজীবের বুকে শুয়ে আছে। শক্ত করে জড়িয়ে ধরে রাজীব ছাড়াতে যাবে, তখন সুমাইয়া মাথা তুলে বলল, সারা রাত ঘুম হয় নাই, ঘুমাতে দাও তো। একদম আমাকে সরানোর চেষ্টা করবে না। আমি আমার স্বামীর বুকের উপরে শুয়ে আছি, পরপুরুষের বুকে শুয়ে নাই। রাজীব বুঝতে পারছে না রাগ করবে নাকি কাঁদবে নাকি হাসবে। রাজীব ধাক্কা দিয়ে সুমাইয়াকে ঘাটের উপর ফেলে দিয়ে ঘাট থেকে নেমে গেল। সুমাইয়া হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। রাজীব নিজেকে সামলাতে না পেরে সুমাইয়ের উপর পড়ে গেল। সুমাইয়া খিলখিল করে হাসতে লাগলো। কি হলো? সেই আমার বুকের উপরে এসে পড়লে? তার থেকে শোনো, বারবার আমার উপরে পড়ে যাবে। তার থেকে আমার এই বুকে শুয়ে থাকো, দেখো বুকের ভেতর কি বলছে শোনো। সুমাইয়া রাজীবের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, শুনতে পারছো বুকের ভেতর কি বলছে? পিচ্চি বর, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, ছেড়ে যেও না আমাকে। রাজীব সুমাইয়ার বাচ্চা কণ্ঠ শুনে ফিক করে হেসে দিল। সুমাইয়া হাসি মুখে রাজীবের হাসি দেখতে লাগলো।
রাজীবকে নিচে ফেলে রাজীবের উপরে উঠে গাল দুটো ধরে বলল, এইভাবে সব সময় হাসবে, খুব সুন্দর লাগে মনে হয়। যতদিন বেঁচে আছি শুধু তোমার মুখের হাসি দেখে কাটিয়ে দেই। পাম কম দিন। আপনি এখানে কি করছেন? পাম দিতে যাব কেন? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না তো কে আসবে? উফ জান, একটু আদর করো না। আচ্ছা তোমাকে করতে হবে না, আমি নিজে করে নিতে পারি। কথাটা বলে সুমাইয়া রাজীবের উপর থেকে নেমে দরজাটা আটকে দিল, দিয়ে রাজীবের কাছে আসতে লাগলো। এভাবে আমার দিকে আসবেন না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। কন্ট্রোল করতে বলেছে কে? কে আবার? আপনি। সুমাইয়া রাজীবের উপর ঝাঁপিয়ে পড়লো, রাজীবকে কিস দিতে লাগলো, একের পর এক কিস দিতে লাগলো। রাজীব হেসে সুমাইয়াকে নিচে ফেলে বলল, ধ্যাত, তুমি তো কিছুই পারো না, আমি শিখিয়ে দেই কিভাবে কিস দিতে হয়। কথাটা বলে রাজীব সুমাইয়াকে কিস দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে দুজন সুখের সাগরে ভেসে যেতে লাগলো। সুমাইয়া রাজীবের বুকের উপর মাথা দিয়ে বলল, কথা দাও এভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে। কথা দিচ্ছি, এভাবে সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, কখনো কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো আর সব সময় আদর করব। সুমাইয়া লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, সারাদিন যদি আদর করো তাহলে বাকি কাজ কে করবে? অফিসের কাজ, সংসারের কাজ কে করবে? তাও ঠিক, ধ্যাত, পরে ওইটা নিয়ে ভাবা যাবে, আগে একটু বউকে আদর করে নেই। না না, আর না, অনেক হয়েছে। সুমাইয়ার কথাটা রাজীব না শুনে আবার আদর করতে লাগলো। সুমাইয়ার সাগরে আবার ভেসে গেল তারা সুখের সাগরে।